ওকে, তো এইবার হচ্ছে আমাদের মোটামুটি অফিসিয়াল কথাবার্তা শুরু, যে আমরা এবার এই অঙ্কগুলা করব। ঠিক আছে, সাজেশন, সাজেশন। ওকে, মান নির্ণয় সাজেশন। সমীকরণের সাজেশনে আমি অনেকগুলো অঙ্ক সাজিয়েছি, একদম এক থেকে শুরু করে আস্তে 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 একদম 38টা অঙ্ক আছে। কিন্তু বিশ্বাস করেন, এই 38টা অঙ্ক কিন্তু 38টা না। আপনি চাইলে 38টা অঙ্ক তিনটা চারটা অঙ্কে পরিণত হতে পারেন, আর আপনি চাইলেই 38টা অঙ্ক দেখা গেলো যে 100 অঙ্ক হয়ে যেতে পারে। একদম টোটালি আপনার উপরেই ডিপেন্ড করবে। কেন আপনার উপর ডিপেন্ড করবে? এখানে তিন প্রকারের অঙ্ক আছে, জাস্ট তিন প্রকার। একটা হচ্ছে এরকম সংখ্যা লেখা টাইপ অঙ্ক, একটা হচ্ছে এই যে অপনয়ন প্রতিস্থাপনের একটা অঙ্ক। হ্যাঁ, এইটা পরীক্ষায় আসে না বললেই চলে, একদম রেয়ারলি। এখনো মনে হয় আমি দেখিনি আপনাদের অপনয়ন পদ্ধতিতে সমাধান, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান এসছে। একবার মনে হয় এসছে। এ- এ- এইবারে আসছিল স্যার। এবার এসছিল, একবার মনে হয় এসছে, যা খুব রেয়ার কেস, না আসার চান্সই বেশি। আচ্ছা, কিন্তু এর গুরুত্ব মানে অতিরিক্ত মাত্রায় বেশি। মানে বিষয়টা এরকম, এইটা না পারলে আপনি পরের সমাধান এই লেখাঙ্কগুলা করবেন, এটা চিন্তা করাটা পাপ হবে। বুঝছেন, পুরোই পাপ হয়ে যাবে। আবার আবার এই অঙ্কগুলা পরীক্ষায়ও আসে, আবার এইসবের জন্য, এই লেখা অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ, মানে বোথ সাইডে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমি আমার কাছে এইসব অঙ্ক যেগুলো খুবই অল্প কিছু দিয়েছে, এই টাইপের অঙ্ক দেখেন। খুবই অল্প কিছু হয়তো বা ওই রকম অঙ্ক দিয়েছে, যে ওখানে দুইটা দিয়েছে, এখানে এক দুই তিন চারটা দিয়েছে। এই চারটা ছয়টা, মোট হচ্ছে ছয়টা অঙ্ক মনে হয় দেওয়া আছে এই টাইপের অঙ্ক, বাকি একটা ছয়টা, সাতটা, আটটা, এই আটটা অঙ্ক দিয়েছে। তো আমার একটা বিশ্বাস, যে এই আটটা অঙ্ক যদি করতে পারেন, হুবহু কমন না পেলেও এই টাইপ যদি আসে, তাহলে হয়তো বা আপনি করতে পারবেন অঙ্কটা, সমীকরণটা সুন্দর করে সাজায় ফেলতে পারবেন। ঠিক আছে, সাজায় সাজায় অঙ্কটা সমাধান করতে পারবেন। ঠিক আছে, এই জন্য এই চার এই কয়টা দিয়েছি। ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আমি এটা বলতে পারি না যে এই আটটা থেকেই কমন পড়ে যেতে পারে। এটা মানে বলাটা মানে বিরাট বড় একটা আর কি, কি বলবো, একটা মানে মিথ্যাচার হয়ে যাবে যদি আমি বলি যে এই আটটা করলেই হয়ে যাবে। মানে এই অঙ্কের তো ভ্যারাইটি শেষ নাই, প্রচুর ভ্যারাইটি, কিন্তু মোটামুটি একই নিয়মের চলবে, কিন্তু অঙ্কের তো শেষ নাই, বীজগণিত অঙ্ক শেষ নাই, কিন্তু নিয়মগুলা মোটামুটি চলবে, কমন পড়বে, কমন চলবে, বা এই অঙ্কগুলা শিখলে আপনারা লেখা অঙ্কগুলা করতে পারবেন। ওকে, তাহলে এই অঙ্কের ভেতরে আমি 1 নম্বর অঙ্ক করব না এখনই। ইভেন আপনারা খেয়াল করে দেখবেন যে আমি হয়তো বা ম্যাক্সিমাম লেখা অঙ্ক করব না। হ্যাঁ, আমি আবারও বলি, ম্যাক্সিমাম লেখা অঙ্ক করব না, শুধু সমীকরণ সাজিয়ে দিব। সমীকরণ সাজিয়ে দিব আর একটু বুঝিয়ে দিব। প্রত্যেকটা অঙ্কই হয়তো বা বুঝিয়ে দিব এবং সমীকরণ সাজিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, বুঝিয়ে দিব। আর এই যে এখন যে সমীকরণ, সমীকরণ হচ্ছে এই যে এই অঙ্কগুলো এখন করানো শেখাবো, এইটা দিয়ে ওইটা করতে হবে, এই হচ্ছে কাজ, আর কিছু না। আচ্ছা, এরপরেও বলি, আমি জানি যে আমার যারা পুরাতন স্টুডেন্ট আছে, আমার এখানে অর্ধেকেরই বেশি পুরাতন স্টুডেন্ট, আমার মনে হয় তারা এইসব অঙ্কগুলা পারে, কারণ আমি যখন তাদের বেসিক কোর্সে শিখিয়েছিলাম, এই অঙ্কগুলার পিছনে অনেক 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 সময় দিয়েছি। হ্যাঁ, বর্তমানে যে ব্যাচটা চলছে সেই ব্যাচে 2 মাস ধরে এই সমীকরণের অঙ্ক করিয়েছি, পুরো 2 মাস ধরে। ওকে, হ্যাঁ, মোট হচ্ছে 6 মাসের কোর্স, 2 মাসে এই একটা সমীকরণ নিয়েই পড়েছিলাম। আচ্ছা, আমি চেষ্টা করেছি ভালো করে শেখানোর। এখন নতুন যাদের একটু অসুবিধা আছে তাদের জন্য বলি, হ্যাঁ, তাদের জন্য বলছি, তারা অঙ্কগুলা করবেন, আটকায় গেলে গ্রুপে দিবেন, যোগাযোগ করবেন, কেউ না কেউ সলভ করবে, না করলে আমি করব। ঠিক আছে, আমার হয়তো বা আমি সবসময় হয়তো পারবো না, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করব করে দেওয়ার। ঠিক আছে, ওকে, এই হচ্ছে মোটামুটি কথা, মোটামুটি ইন্ট্রোডাকশন শেষ। এবার আমরা সোজা অঙ্কে চলে যাই। ইন্ট্রোডাকশন শেষ, অঙ্কে চলে যায়।
ওকে, তাহলে প্রথমেই 12 নম্বর অঙ্কটা করবো। বারো নম্বর অঙ্কটা কি ছিল? 10/2x - 5। আর আপনারা যারা পারেন তারা অঙ্ক করেন, হাতে করেন। হাতে করলে যে ভুল হয়, তো ভুলটা আস্তে আস্তে ঠিক হবে। মানে এটা প্র্যাকটিস। আমার কাছে বসে যে 2 ঘন্টা বসে থাকবেন, 2 ঘন্টায় যারা পারেন তারা প্র্যাকটিসে চলে যান, আর যারা পারবেন না তারা সুন্দর করে দেখেন। হুম, x+5 সমান, নতুনদের কোনো কথা থাকলে একটু চট করে বলে ফেলেন, আমি কোনো কোয়ারি থাকলেও বলে ফেলেন, তাহলে আমি উত্তরটা দিয়ে শুরু করে ফেলি। -5। আজকের এই ক্লাসটা পর্যন্ত ইউটিউবে পাবলিক হয়ে থাকবে, তারপরের ক্লাসগুলো আর পাবলিক থাকবে না, বা চাইলেও পাওয়া যাবে না, এই আর কি। শুধু আমার গ্রুপ মেম্বার গুলাই পাবে। ওকে, এই অঙ্ক করার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি, এটা নাম্বার দিই কত, 12 নম্বর দিই। এটা 12 নম্বর। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এই যখন এরকম থাকে, লসাগু করে ফেলা। হুম, যদি আমরা একটা লসাগু করে ফেলি এভাবে, তৌফিক দাগ দেন না, দাগ দেন না, হ্যাঁ। এটা লসাগু করার নিয়ম হচ্ছে এটা, তারপরে লসাগু করলে এইটা আর এটা এখানে থেকে যায়, 2x - 5, লসাগু পুরাটাই গুণ হয়ে চলে আসলো। আচ্ছা, তাহলে এখানে কত হবে? এখানে যেটা হবে যে আমি বলি কি এইটা আর এটা বাদ, তাহলে থাকলো কি কি, যে দুটা থাকলো সেই দুটা গুণ হয়ে যাবে। ওখানে থাকলো 10 আর এখানে থাকলো x+5। আচ্ছা, এবার এই যোগ চিহ্নটা এখানে আসলো। ওকে, আবারও আবারও বলবো যে এবার এইটা আর এইটা বাদ চলে গেল, সেম জিনিসটা বাদ চলে গেল। এবার থাকবে কত? এখানে উপরে 1 থাকবে, এই 1টা থাকলো, আর নিচের এইটা থাকলো, যেটা আনকমন, যেটা বাদ গেল না সেটা থাকলো। এই হচ্ছে লসাগু করার একটা ভালো পদ্ধতি। 3x - 5 18। ওকে, গেল। এবার আমরা কি করতে পারি? এবার উপরেরটা সুন্দর করে গুণ করে দিতে পারি, আর নিচেরটাও গুণ করে দিব। তাহলে উপরেরটা গুণ করলে কত হয়? 10x, আর এটা গুণ করলে কত হয়? 50। এটা গুণ করলে কত হয়? 2x, এটা গুণ করলে কত হয়? -5। নিচেরটা গুণ করলে কত হয়? নিচেরটা গুণ করার নিয়ম কি? নিচেরটা গুণ করার নিয়ম হচ্ছে এইটা দিয়ে এটাকে একবার গুণ, চিহ্ন সহ, এর সামনে প্লাস আছে, হ্যাঁ, +2x দিয়ে এটাকে গুণ, আবার +2x দিয়ে +5 কে গুণ, একসাথে কিন্তু এটা চিহ্ন চিহ্ন সহ চিন্তা করবেন। +5 +2x -5 +x, এই চিহ্ন সহ চিন্তা করলে আর একটু ভুল হবে না। তো আমরা 2x দিয়ে যদি গুণ করি, তাহলে +2x আর +x গুণ করলে 2x², +2x আর +5 গুণ দিলে +10x। ঠিক আছে? আচ্ছা, একটা অংশ গেল। এবার কি করব আমরা? এই 2x দিয়ে দুইটারই গুণ শেষ, এবার -5 দিয়ে একবার এটার গুণ, আর একবার -5 দিয়ে এটার গুণ, এই দুটা গুণ করব। তাহলে -5 দিয়ে গুণ করলে -5x, আর -5 দিয়ে +5 গুণ করলে -25। আর এইটা যেমন আছে তেমনই থাকবে, আপাতত এটাকে আমরা কোনো কাজ না করি। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত কোনো সমস্যা আছে? থাকলে সাথে সাথেই বলেন। না স্যার। ওকে, আপনাদের যে থাকবে না কিন্তু জানি। যেমন আমার হচ্ছে, আমি মোটামুটি স্টুডেন্ট সম্পর্কে তো আইডিয়া আছে, কিন্তু মামুন সম্পর্কে তো আমার কোনো আইডিয়া নেই। তারপরে যে তৌফিক হোসেন, তাজ, তৌফিক হাসান, ঠিক আছে, হ্যাঁ, তামিমা, শিরিন, আয়াত, আপনারা প্রয়োজন হলেই কথা বলবেন। জানেন না হয়তো, বা কথা বলতে আমার এখানে তেমন কোনো মানে রেস্ট্রিকশন নাই, প্রশ্ন থাকলেই বলবেন। ওকে, এইবার এক্স আর এক্স, এই 10x আর 2x যোগ করলে 12x, আর 50 আর এটা যোগ করলে +45।
এই যে মাইনাস, এই মাইনাস প্লাস আছে তাহলে বিয়োগ হবে, এবং চিহ্নটা বড়টার যে চিহ্ন সেটা বসবে। আচ্ছা, 2x² আর এটা হচ্ছে 10x আর 5x, তাহলে +5x, আর এটা হচ্ছে -25। এটা এখনো আমরা আর কিছু না করি, আবারও এটাকে যেমন ছিল তেমনই নিয়ে এসে বসায় রাখি। ওকে, এবার কি করা যায়, এবার কি করা যায়, এবার হচ্ছে এই অবস্থা হয়ে গেল। এবার আর গুণ করে দেওয়া যায় একদম সোজা, এরকম মানে আর কিছু করতে পারতেছে না, নিচেও আর কিছু করতে পারতেছে না, উপরেও আর তেমন কিছু করা যাচ্ছে না। যদিও কমন নেওয়া যেত, কিন্তু আমি আর কমন নিচ্ছি না, ডাইরেক্ট আর গুণ করে দিই। আর গুণ করলে কি হবে, এই 12x + 45-এর সাথে এখানে নিচের এইটা যে 3x - 5 সমান এখানে 18, আর এখন এইটা 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 টোটালটা সুন্দর করে ওখানে চলে যাবে। ঠিক আছে, ওটা সুন্দর করে ওখানে চলে যাবে। এই দেখেন, আমি আমার কাছে সহজ আছে, না লিখে আমি এভাবে আনতে পারি। আপনারা লিখে লিখে আনবেন। ওকে, আবার একটা বড় কাজ এসে পড়লো, যে এত বড় জিনিসটাকে এখন আমাকে গুণ করতে হবে, বেশ বড় সড় একটা গুণ। ওকে, তাহলে আমরা যেটা করলাম, যে এটা দিয়ে এটার গুণ করবো একবার, এটা দিয়ে এটার গুণ করবো একবার। তাহলে গুণ করলে এখন কত হয়, 3×12 = 36x²। অনেকে এই স্কোয়ারটা দেয় না, 3x আর 12x, এক্স আর এক্স গুণ করলে x² হয়, এটা অনেকেই মিস করে। এটা কোনোভাবে আপনারা মিস করবেন না। তারপরে এইটার সাথে এটা গুণ করলে -5 বরং 60x, এখানে এক্স নাই আর এটা হবে না। এইবার হচ্ছে, এবার এটার সাথে এটা, আর স্যার এখানে তো আপনার ওই 12-র আগে হচ্ছে প্লাস, আপনি আগে যেমন করলেন যে মাইনাসের জন্য এটা থেকে বিয়োগ করে নিলেন, আর হচ্ছে বড়টার আগে প্লাস চিহ্ন, এর জন্য প্লাস চিহ্ন দিলেন, কিন্তু এখানে বড়টার আগে প্লাস চিহ্ন, তো প্লাস চিহ্ন দিলেন না কেন? আগেরটা ছিল যোগ বিয়োগ, আর এখন হচ্ছে গুণ। ঠিক আছে, ওকে, আমি একটু বলি, অল্প একটু বলি। সেটা হচ্ছে যে এরকম, যে -5 আর মাইনাস প্লাস, ভালো করে লিখি, 5 - 2, তারপরে -5 + 2 প্লাস -5 - 2, আর একটা হচ্ছে, আর একটা কি হবে, এই আর একটা কম্বিনেশন কি হবে, +2 - 5। এই এই দেখেন, এই 4 কম্বিনেশনের বাইরে আর কিছু হয় না যোগের ক্ষেত্রে। তো এবার বলি, তো এই 5-এর আগে তো যোগ, এটা বাদ, সরি, 5-এর আগে তো যোগ এমনিই আছে কিছু না থাকলে। যদি এই চিহ্ন একটা যোগ একটা বিয়োগ হয়, চিহ্ন, আবার বলি দুটা আলাদা আলাদা জিনিস, এটা হচ্ছে যোগ চিহ্ন, আর একটা যেটা করি, যেটা হচ্ছে আমরা 5 আর 2 7 করি, সেটা হচ্ছে অ্যাডিশন, ওটা প্রক্রিয়া। এটা হচ্ছে যোগ প্রক্রিয়া, দুটা আলাদা জিনিস। ঠিক আছে, যোগ প্রক্রিয়া, এই চিহ্নটা থাকলে যোগ প্রক্রিয়া করতে হয়, মানে দুটা যোগ অ্যাডিশন করতে হয়। ঠিক আছে, আর যেটা বিয়োগ, এটা হচ্ছে চিহ্ন, জাস্ট চিহ্ন। জাস্ট চিহ্ন এটা, আর মাঝখানে বিয়োগ থাকা মানে বিয়োগ করা। যাই হোক, আমরা বিয়োগ দিয়ে কিছুই করব না, আমরা ম্যাক্সিমামই যোগ দিয়েই করব। এখন খেয়াল করেন, যদি এরকম ঘটনা ঘটে যায়, দুইটা দুই রকম চিহ্ন, আবার বলি দুইটা দুই রকম চিহ্ন, তাহলে অবশ্যই বিয়োগ হবে, সে যাই থাক, যেভাবেই থাক। একটার আগে প্লাস আছে, একটার আগে মাইনাস আছে, তাহলে অবশ্যই বিয়োগ হয়ে 3 হবে। বড়টার আগে প্লাস আছে, তাই সামনে প্লাস সাইন, এটা না লিখলেও হয়। আচ্ছা, আবার একই কথা, এটার মাইনাস চিহ্ন, এটার প্লাস চিহ্ন, দুটা দুই রকম চিহ্ন। যোগ বিয়োগের ক্ষেত্রে এরকম দুটা দুই রকম চিহ্ন হলে অবশ্যই বিয়োগ হবে। বড়টার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস হবে। দুইটা একই চিহ্ন, অবশ্যই যোগ হবে। যোগ চিহ্নটা হবে মাইনাস, যেহেতু দুটাই মাইনাস আছে, দুটাই সেম চিহ্ন, অবশ্যই যোগ হবে। এবং চিহ্নটা দুটাই প্লাস আছে, তাই প্লাস। হ্যাঁ, ক্লিয়ার?
একদম ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার যদি গুণ হয়, এরকম যদি হয়, তাহলে দুইটা এই গুণ মানে গুণের সময় দুইটা গুণ হয়। একটা হচ্ছে চিহ্নের আর চিহ্নের গুণ হয়, আর একটা সংখ্যা আর সংখ্যার গুণ হয়। সংখ্যা সংখ্যা গুণ করলে 10, আর চিহ্ন চিহ্ন গুণ করলে প্লাস মাইনাস মাইনাস, মাইনাস আর প্লাস, চিহ্ন চিহ্ন গুণ মাইনাস, চিহ্ন চিহ্ন মাইনাস প্লাস বা প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, আর সংখ্যা সংখ্যা গুণ করলে 10, মাইনাস মাইনাস, সংখ্যা সংখ্যা গুণ করলে 10, চিহ্ন চিহ্ন গুণ করলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস 5 প্লাস 2, সংখ্যা সংখ্যা গুণ হবে 10, চিহ্ন চিহ্ন গুণ হবে প্লাস, মাইনাস মাইনাসও প্লাস, প্লাস প্লাসও প্লাস, উল্টাপাল্টা চিহ্ন থাকলে, দুটা দুই রকম চিহ্ন থাকলে মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? এবার আমরা এখানে যেটা করেছি সেটা মূলত হচ্ছে গুণ করেছি। আমরা হচ্ছে এই 12x আর 3x গুণ করেছি, এটা প্লাস 3x প্লাস 12x এর জন্য প্লাস 36x, আর প্লাস 12x আর মাইনাস 5, এই যে মাইনাস আর প্লাস মাইনাস, তারপরে 12 আর 5 60, আর x আর ওদিক কিছু নাই তাই x। তাহলে এবার 45 দিয়ে গুণ দিব, 3 45 কত হয়? 135। 135 স্যার। আর 45 আর 5 মাইনাস হবে 225। প্লাস মাইনাস মাইনাস হবে 225। আমি একটা অঙ্ক অনেক সময় নিয়ে ভালো করে শেখাচ্ছি, ঠিক আছে? আর আরেকটা অঙ্ক আপনাদের করতে দিব, তারপরে আমরা এই অংশ থেকে সরে যাব, ঠিক আছে? 36x স্কয়ার, তাহলে 18 আর 5 কত হয়? 5 18 90 স্যার অ্যানসার কি 15? দেখি, আমি মুখস্থ নেই, করে দেখি। না মুখস্থ নাই মানে, হ্যাঁ 15 তো লেখা আছে। জি স্যার। হ্যাঁ 18 আর 25 গুণ দিলে কত হচ্ছে দেখেন, মাইনাস হবে কিন্তু। 450 স্যার। 450। ওকে, দেখেন বেশ বড় একটা লাইন হয়ে গেছে, অনেক বড় একটা লাইন হয়ে গেছে। কি করা যায় এখন? যেটা করতে হবে যে সবগুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে। 34x স্কয়ার, হ্যাঁ এটাকে আমি একদম কপি করে ফেলি। আচ্ছা না, কপি না করি, এইটা আর এটা যোগ করে ফেলি। দেখেন মনে হতে পারে যে 60 আর 35 যোগ, না ওই চিন্তা খবরদার করবেন না, এই ভুল কিন্তু খুব হয়, এই চিহ্নটা অনেকে খেয়াল করে না, এইটুকু দেখে ফেলে, মনে হয় যেন হ্যাঁ 60 আর 35 যোগ হবে, চিহ্নটা মাইনাস দিয়ে দেবে সামনে। খবরদার না, খবরদার না, সব সময় সব সংখ্যা তার চিহ্নের সাথে থাকে, সব সংখ্যা তার চিহ্নের সাথে থাকে। এই জিনিস যখন যোগ বিয়োগ করবেন, এখন দেখেন একটা মাইনাস একটা প্লাস, তার মানে আপনাকে করতে হবে বিয়োগ, বিয়োগ করতে হবে 135 থেকে 60 বিয়োগ করতে হবে, তাহলে 5 হলো, আর কত হলো? 7 হলো, 75 75 হলো। তাহলে বিষয়টা এরকম যে 75x হবে, চিহ্ন কি হবে? বড়টার আগে প্লাস আছে তাই প্লাস চিহ্ন হবে, আর মাইনাস 225 থাকলো। আর এটাকে এক কাজ করে এই 36টাকে বাম পাশে নিয়ে এসে এটা করি, এই 90টাকে মাইনাস 90x করি, আর এটাকে প্লাস 450 করি, চিহ্ন সব এ পাশে নিয়ে এসে করে দিলাম, মাঝখানে ওটা 0 দিয়ে দিলাম। ওকে, এরপরে কি করা যায়? এখানে স্কয়ার বাদ পড়ে গেছে, এইটা আর এইটা আরামে কেটে দেওয়া যায়। এবার দেখেন তো এইটা আর এইটার কি করা যায়? বিয়োগ হবে, যোগ বিয়োগ স্যার, -15। তার মানে 90 থেকে হচ্ছে কত? 75 বিয়োগ হবে। হ্যাঁ 90 থেকে 75 বিয়োগ হবে, তাহলে কত হবে? -15x। আর এইটা আর এইটা, এই দেখেন -225 আর প্লাস 450, তার মানে বোঝাই যাচ্ছে যে 450 আর -225 বিয়োগ করতে হবে। যেখানে দুটো দুই রকম চিহ্ন, বিয়োগ করতে হবে। তাহলে এটা কত হলো? 5, এটা 3 হলে 2 225, তাহলে +225 = 0।
আমার তো মান বের করতে হবে এক্স এর, এক্স এর যেহেতু মান বের করতে হবে তাহলে -225টা ডান পাশে সরাই দিলাম। ঠিক আছে, তার ফলে এক্স সমান -225 ভাগ -15। তাহলে এটা যদি এবার কাটাকাটি করি তাহলে 15। এই হচ্ছে অ্যান্সার। অঙ্ক পারা যাবে? এবার এই হচ্ছে অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক এরকম। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এরকম। আচ্ছা, এটা গেল। ওকে, তো একই রকম 13টা আমি একটু হিন্টস দিয়ে দিই, আপনারা খাতায় লিখে নেন যে এরকম। এই যে 5টাকে যদি আমরা এ পাশে নেই আর এইটাকে যদি এ পাশে নেই তাহলে অঙ্কটা সহজ হয়। এখন কথা হচ্ছে স্যার আমি কিভাবে বুঝবো আমি কখন এ পাশে নিব আর কখন এ পাশে নিব না? আসলে বোঝা যদি না বুঝতে পারেন, ডাইরেক্ট এইটাই লসাগু করবেন, এই পাশটা লসাগু করে আমি আগের অঙ্ক যেরকম করলাম তারপরে শেষে আরো গুণ করবেন, সব বাম পাশে নিয়ে আসবেন, অঙ্ক মিলে যাবে। ঠিক আছে, আর যদি একটা লাইন এইটুকু লাইনটা এক্সট্রা করেন তাহলে দেখা যাবে যে হচ্ছে অঙ্কটা সহজ হয়েছে, ক্যালকুলেশনটা সহজ হবে, আর ওইটাই ক্যালকুলেশন একটু বড় হবে। এটা ছাড়া কোনো পার্থক্য নাই। এখন ওই যে কিভাবে জানবো, আমরা তো বাড়ি থেকে এই অঙ্কগুলা করেই যাব, পরীক্ষার হলো এই টাইপের অঙ্কই যদি আসে তাহলে এই সুযোগ নিবেন, আর এই টাইপ যদি না আসে তাহলে এই টাইপের কোনো সুযোগ নিবেন না। এটা ওকে। এইবার ঠিক ওই 23 নম্বরটা একই স্টাইলের। 23 নম্বরটা এই 9কে এই পাশে নিয়ে নিবেন, তাহলে এই যে 9 আর নিচে 18, সংখ্যা লসাগু সহজ হবে। তারপরে আবার লসাগু করে উপরে নিচে যোগ বিয়োগ করে আর গুণ করে অঙ্কটা করে ফেলবেন। আচ্ছা, এবার এই যে এই অঙ্কটা বেশ একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় এসেছে হয়তো বা আবারও আসতে পারে। ঠিক আছে, আমি এই অঙ্কটা একটু করে দিই। এই যারা নতুন আছে বুঝতে পারছেন? ইসমাইল? জি স্যার। গুড। ইসমাইল বোঝা যাচ্ছে? মামুন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, আয়াত বুঝেছে। গুড গুড, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা হচ্ছে 21 নম্বরটা করি। দেখেন, আপনারা চিন্তা করেন না যে হচ্ছে এক অঙ্ক এত সময় নিয়ে করাচ্ছি, কারণ এইটা দরকার আছে। ঠিক আছে, এই জন্য সময় নিয়ে করছি। সেই হিসাবে দেখবেন যে 24 অনেক বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু হয়তো বা 1 মিনিট 2 মিনিটের মধ্যে 24 নম্বরটা করে ফেলবে, বিষয়টা এরকম। আচ্ছা, 21 নম্বরটা তুলি। a বাই এক্স মাইনাস এ, আচ্ছা, আমি এই যেটাতে লিখছি সেটাও আমি দিয়ে দিব গ্রুপে। ঠিক আছে, আপনারা যদি নাও তোলেন সমস্যা নেই। আমি কালো, মনে রাখবেন কালোর উপরে লেখা মানে সেটা আপনার পাওয়ার পসিবিলিটি আছে, আর সাদার উপরে যেগুলা লিখি সেগুলো আর পাবেন না। এক্স মাইনাস এ মাইনাস বি, এই হচ্ছে অঙ্ক। এই অঙ্কটা যদি কোনোদিন না দেখে থাকেন, এটা যদি আজকে প্রথম দেখেন তাহলে হয়তোবা প্রথমেই মাথায় আসবে, এক কাজ করি এইটাকে আমি করে ফেলি, লসাগু করে ফেলি, তারপরে স্যার যেরকম বললো আড়গুণ করে ফেলি, হয়ে যাবে। কিন্তু বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এরকম যে এইখানে যে অংশটা আছে আপাতত আমরা এইটাকে হুবহু লিখে রাখবো। এইটাকে একটা কাজ করব, এটাকে কি কাজ করব, এই লব যেটা আছে যোগ দিয়ে যদি এরকম আলাদা থাকে তাহলে যোগ দিয়ে যদি আলাদা থাকে, আবারও বলি লগের এরকম a প্লাস বি এরকম জাতীয় কিছু যদি থাকে তাহলে আমরা এভাবে আলাদা করতে পারি। এভাবে আলাদা করতে পারি। এখানে আমি একটু সাইড নোট লিখে রাখি, মনে করেন এক্স মাইনাস এ মাইনাস বি এ প্লাস বি যদি এরকম থাকতো তাহলে কোনোভাবেই এরকম করা যেত না। তাহলে চিন্তা করলেন, তাহলে এরকম করে দিই না, এ শুধু এ মানে হরকে আলাদা আলাদা এরকম করে দিচ্ছেন, আপনার মনে হয়েছে হরকে এভাবে আলাদা আলাদা করে দিবেন যে এক্স মাইনাস বি আর একটা বি, একটা এ দিলেন একটা বি দিলেন, না এটা কেটে দিলাম,
হ্যাঁ, এটা করা যায় না, মন থাকে যেন। লবকে ভাঙা যায়, যেমন আপনি যদি মনে করতেন এইটাকে হচ্ছে চেঞ্জ করবেন এভাবে, এক্স বাই এ প্লাস বি মাইনাস এ বাই এ প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি, এটা সম্ভব। হর সেম থাকবে, হর আলাদা আলাদা হবে না, ঠিক আছে? আর উপরে এগুলা যে চিহ্ন অনুযায়ী এরকম করে ভাগ হয়ে যাবে, এটা সঠিক। নিচেরটা কেটে দিলাম। ওকে, এটা করলাম কেন? এটা করে আমি একটা সুযোগ নিব, এই জন্য এটা করলাম যে এইটা বাম পাশেই থাক। হ্যাঁ, ডান পাশ থেকে এ এর যে যে অংশটা আছে সেটা আমরা মাইনাস আকারে নিয়ে চলে আসবো, এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, সমান। আচ্ছা, এইবার এইবার বি আওলা যেটা আছে সেটা তো থাকলো, বি আওলা যেটা আছে সেটা তো এখানে থাকলোই। আর এই পাশের বি আওলাটা, এই পাশের বি আওলাটা ওই পাশে নিয়ে যাব, কি হিসাবে নিয়ে যাব? মাইনাস করে নিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের কাজ। এটা করাতে কি সুবিধা হলো? এটা করাতে আমাদের একটা সুবিধা হচ্ছে, আমি যখন লসাগু করব তাহলে লসাগুতে কি হবে? এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ মাইনাস বি। তাহলে এখন সেই হিসাবে যে এটা আর এটা বাদ, তাহলে উপরে থাকলো এ আর এখানে থাকলো এটা, এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, আর এখানে থাকলো এ, যে এটা আর এটা বাদ গেল, এটা থাকলো এক্স মাইনাস এ। একই কাজ এ পাশেও করব, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এখানে বি এর সাথে হবে এটা এক্স মাইনাস বি বিয়োগ, আবার বি এর সাথে হবে এটা যে এক্স মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, ওকে, তারপরে কি করা যায়, কি করা যায়? আমি দেখতেছি উপরেরটা গুণ করে দেওয়া যায়, তাহলে নিচেরটা লিখলাম, উপরেরটা গুণ করলে এক্স, এটা এটা গুণ করলে মাইনাস এ স্কোয়ার, এটা এটা গুণ করলে মাইনাস এ বি, এটা এটা গুণ করলে মাইনাস এ এক্স, আর এটা এটা গুণ করলে প্লাস এ স্কোয়ার। কিন্তু নিচেরটা একটা খেয়াল করেন যে এখানেও একটা আছে, এখানেও একটা আছে, এই দুটা জিনিস কেটে দেওয়া যায়, এটা এবং এটা কেটে দেওয়া যায়। কেন? এখানে গুণ চিহ্নর সাথে দুইটা গুণ হয়ে আছে, এখানেও এরকম গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে যদি নিচে নিচে থাকে তাহলে কাটার আমাদের সুযোগ থাকে, ঠিক আছে? গুণ ছাড়া অন্য কিছু থাকলে, যদি কোনো কারণে এখানে একটা প্লাস ওয়ান থাকতো আর করতে পারতাম না, মানে প্লাস মাইনাস সামথিং কিছু থাকলে আর পারতাম না, কিন্তু গুণ ভাগ থাকলে আমরা করতে পারতাম, সেই সুযোগ আমাদের আছে। আচ্ছা, তাহলে এটা কেটে দিয়েছি, তাহলে এখন নিচে কি পড়ে থাকলো? নিচে পড়ে থাকলো এদিকে এক্স মাইনাস এ। তাহলে এক কাজ করি, এখানেও নিচে পড়ে থাকবে এক্স মাইনাস বি, উপরেরটা বিএক্স মাইনাস বি স্কোয়ার, সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস বি দিয়ে প্লাস এক্স গুণ, তাহলে মাইনাস বি এক্স, মাইনাস বি দিয়ে মাইনাস এ গুণ, তাহলে মাইনাস মাইনাস প্লাস এ বি হয়ে গেল। আবার মাইনাস বি দিয়ে মাইনাস বি গুণ প্লাস বি স্কোয়ার হয়ে গেল। স্যার a প্লাস বি বাই 2। হ্যাঁ, ঠিক তাই হয়েছে। তাহলে এখন আমরা আবার একটু কেটে দিতে পারি, এইটা আর এইটা কাটে, এ স্কোয়ার কাটে, আবার বিএক্স কাটে, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কেটেছে। তাহলে এখন এই পাশে কি থাকলো? এই পাশে থাকলো মাইনাস এ বি বাই এক্স মাইনাস এ। ওপাশে কি থাকলো দেখেন, এ বি বাই এক্স মাইনাস বি, এ বি বাই এক্স মাইনাস বি। আমি একটু আগে যে যে পদ্ধতিতে নিচে নিচে কেটেছিলাম সেই একই পদ্ধতিতে আমি এটা এটা কেটে দিতে পারি, এটা আর এটাও কেটে দিতে পারি। হ্যাঁ, তাহলে আমার এখন উপরে থাকলো কত? মাইনাস ওয়ান। এবার কি করা যেতে পারে? আর গুণ করে দেওয়া যেতে পারে। তাহলে আর গুণ করে দেন, এটা এটা গুণ দিলেন এক্স মাইনাস এ, আর এটা এটা গুণ দিলেন মাইনাস এক্স প্লাস বি। এই যে মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেল, তাহলে এই এক্স কে এই পাশে নিয়ে আসেন আর এই বি কে ওই পাশে নিয়ে আসেন।
তাহলে এখন কত হয়, এদিকে 2x আর এদিকে b প্লাস a, তাহলে x সমান কত হবে, b প্লাস a বাই 2। এই হচ্ছে অ্যান্সার। অঙ্ক সহজ, কিন্তু অঙ্কগুলো একটু ধৈর্য ধরে ভুল না করে করে পড়তে হবে, ভুল করা যাবে না। ঠিক আছে, কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? কারো কোনো বুঝতে অসুবিধা হয়নি বলেই মনে হচ্ছে। আচ্ছা, এই অঙ্কটা কি করা যায়? স্যার নিচে a প্লাস b না লিখে b প্লাস a লিখলে কোনো সমস্যা না 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 না, কোনো সমস্যা নাই, ওর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ আমাদের 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 a প্লাস b ও যা, b প্লাস a ও তা, একই কথা, এটা একই কথা, কোনো সমস্যা নাই। তবে যদি এরকম থাকে a মাইনাস b আর b মাইনাস a, এই দুটো কি সেম? না স্যার, তখন তো সমস্যা স্যার। কারণ খেয়াল করতে হবে a এর সামনে কি চিহ্ন, প্লাস। এখানে কি এর সামনে প্লাস আছে? না, তার মানে এক না। b এর সামনে মাইনাস, এখানে b এর সামনে প্লাস, চিহ্নই সব জগতে। ওকে, এই অঙ্কটা একটু হেল্প করে দিই। এই দুইটাকে এই না, এই এক্স কে ডান পাশে সরাই দিব, তারপরে লসক টসক করবে, দেখবেন যে আস্তে আস্তে কেটে কুটে যে সুন্দর করে এরকম উত্তর বের হয়ে যাবে। এটাকে কি করা যায়, এবার একটা কমন সেন্স অ্যাপ্লাই করে বলেন তো এটাকে কি করা যায়? একটা কে পাশে নিয়ে আসে, মাইনাস হ্যাঁ এর সাথে এ, জি স্যার, আর ওই বি এর সাথে স্যার বি এর সাথে বি, এ এর সাথে এ স্যার। হ্যাঁ, এটা করলে আস্তে আস্তে অঙ্ক হয়ে যাবে। তারপরে আমার মতো করে লসাগু করবেন, আর লসাগু করে যোগ করবেন, তারপরে আড়গুণ করবেন, কাটাকাটি করবেন, দেখবেন যে হয়ে গেছে। এইবার অতিমাত্রায় গুরুত্বপূর্ণ, অতিমাত্রায় গুরুত্বপূর্ণ, বারবারই বলেছি যে এই অঙ্কটা শেখা, অর্থাৎ সমাধান করতে পারা। ঠিক আছে, তো আমি আমার কাছে কেন কেন জানি মনে হচ্ছে যে আপনারা যারা আছেন এখানে, যারা পুরাতন আছেন তারা তো পারেন হয়তো, যারা নতুন আছেন তারা হয়তো বা এই সমাধানের এইগুলা করতে অসুবিধা হয়। তো তাদের জন্য একটাই হচ্ছে পরামর্শ, আমার ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ভিডিও ক্লিক করলে ইউটিউব চ্যানেলে তো চলেই যাবেন। ইউটিউব চ্যানেলে ঢুকে দেখবেন যে অপনয়ন প্রতিস্থাপনের একটা ভিডিও আছে, অনেক বেশি ভিডিও নাই তো খুঁজে পাবেন। অপনয়ন প্রতিস্থাপনের একটা ভিডিও আছে, ওইটা আর একবার দেখবেন। আমি এখন একবার করাই দিব, ওইটা যে আপনি আর একবার দেখবেন, তাহলে দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ ওইটা পুরো 2টা ক্লাস নেওয়া হয়েছে একটা শেখানোর জন্য, আর আমি এখন একটা ক্লাসের মধ্যেই সব শেখাবো। ঠিক আছে, এই জন্যই এই কোর্সের নাম দিয়েছি আমি রিভিশন কোর্স। ঠিক আছে, আমি আমার মনে হয় না আমি কাউকে, আমি মানে সজ্ঞানে যতজনকে বলেছি, যারা জিজ্ঞেস করেছে সবাইকে আমি আগেই বলেছি কোর্সটা হচ্ছে রিভিশন কোর্স। আপনার যদি অঙ্ক একটু করা থাকে তাহলে এই সময়ে যদি আমার সাথে থাকেন তাহলে একটু পড়াশোনা হয়ে যাবে, নতুন কিছু আসলে একটু শেখা হয়ে যাবে এই। ঠিক আছে, আর নতুনরা যারা আছে তারা একটু ধৈর্য ধরে যদি ওই যে একটু অঙ্ক যদি বেশি সময় দেন তাহলে কিন্তু আস্তে আস্তে ঠিকই গেইন করে যাবেন। ঠিক আছে, আশা করি। স্যার একটা অঙ্ক 22 নম্বর অঙ্কটা সেন্ড করছি স্যার, একটা লাইন শুধু দেখাই দিতে হবে একটু। 22 নম্বরটা কই, 22 নম্বর, ও 22 নম্বরের একটা একটা লাইন দেখিয়ে দেওয়া যায়। এই দেখেন 22 নম্বরে একটা স্যার কাজ, আমি ওই যে সেন্ড করছি স্যার, একটু স্যার এটা। এই দেখেন 22 নম্বরটা, এখানে -1 নিতে হয় এক্সট্রা, এখানে আর একটা -1 আর একটা এক্সট্রা নিতে হয়, যে মাইনাস মাইনাস দুইটা -2 হয়ে গেছে, এখানে +2 দিয়ে ব্যালেন্স করে ফেলতে হয়। তাহলে এখানে লসাগু করলে কত হয়, x মাইনাস a মাইনাস b, এখানেও লসাগু করলে x মাইনাস b মাইনাস a, আর এখানেও যদি লসাগু করেন তো এখানেও যদি করেন আর কি, এটা হবে, এটা 0 বুঝছেন? তার মানে আমি যে কটা লাইন করেছি সব কটার উপরের লাইন সেম হয়ে গেছে। তখন x মাইনাস a মাইনাস b যদি কমন নেওয়া হয় তাহলে এখানে অঙ্ক পুরো করাই হয়ে গেল।
কিন্তু এই অঙ্ক কিন্তু এটা থাকবে না, আপনারা যদি দরকার হয় স্ক্রিনশট নিয়ে নেবেন। এই অংশটা ডাইরেক্ট সমানের ওই পাশে নিয়ে যে শূন্য, আর তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি সমান শূন্য, এক্স সমান এ প্লাস বি হয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? এটা কত নম্বর? 22 নম্বর। আর আর আগে তো বললামই যে -1 -1 করতে হবে, এটা একটু মাথায় রাখবেন, তাহলে অঙ্কটা স্যার আমার অঙ্কটা একটু দেখাই দিবেন স্যার, সেন্ড করছি স্যার। ভুল হয়ে গেছে? না ভুল না স্যার, একটা লাইন একটু দেখতে হবে। পাঠাই দেন, পাঠাই দিছি স্যার অনেক আগে। পাঠাই দিয়েছেন অলরেডি? আচ্ছা, আমরা একটু দেখি তো শৈলানা কি করলো। আসলে করা যাবে না, ওই আমি 3 নম্বর লাইনে এক্স এর নিচে a প্লাস বি। যাবে 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 যাবে। অবশ্যই যাবে। এই শৈলানা যা করেছে তা হবে। এই এরকম করে মাইনাস চিহ্ন হয়ে গেছে, মাইনাস চিহ্ন এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিয়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে তারও উপরে সব সেম হয়ে গেছে। ঠিক আছে, আমারও যা হচ্ছিল এই লাইন তো হয়ে গেছে একদম 100% ওকে, নো ভুল। ঠিক আছে, ওকে 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 ওকে। এবার আমরা হচ্ছে আমাদের অপনয়ন প্রতিস্থাপনের এই অঙ্কটা করব। ঠিক আছে, 33 নম্বর অঙ্কটা একটু তুলে নিই। 7x মাইনাস 3y সমান 31, 9x মাইনাস 5y সমান 41। এইটাকে 1 নম্বর সমীকরণ দিতে হবে, এটাকে 2 নম্বর সমীকরণ দিতে হবে। দেখেন, আমি কিন্তু এই অঙ্ক মানে এই অঙ্কটাই শেখাচ্ছি তা না, ঠিক আছে? আমি হচ্ছে সমাধান করা শেখাচ্ছি। এক্স এবং ওয়াই এর মান বের করা আপনাকে আমি শেখাচ্ছি, আর কিছু না। এক্স এবং ওয়াই এর মান বের করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা অপনয়ন, একটা প্রতিস্থাপন। তো প্রথমে আমরা হচ্ছে প্রতিস্থাপন নিয়মটা শিখি, দুইটাই দরকার হয়। হ্যাঁ, আবার আপনাদের আলাদা করে নিয়ম করে শেখার দরকার নেই, শুধু অঙ্ক শিখলেই হবে। তো প্রতিস্থাপনে যেটা করতে হয়, 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই এভাবে লিখতে হয়। 1 নং থেকে পাই, 1 নং থেকে কি পাই, 1 নম্বরটা আমি একটু কপি করে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এই 1 নম্বর থেকে এক্স এর মান বের করে ফেলতে হবে। এক্স এর মান আমরা একটু আগে যেভাবে বের করেছি ঠিক সেভাবে হচ্ছে এক্স এর মান বের করতে হবে। কিভাবে? 7x টা থাকলো, 3x টা ডান পাশে সরাই দিব, প্লাস 3y, সরি 3y টা ডান পাশে সরাই দিব। তারপরে x কমন নিলে 31 যোগ 3y আর নিচে হচ্ছে 7। এটাকে 3 নম্বর সমীকরণ, 3 নম্বর। এবার কি করব, ওই যে 2 নম্বর আছে, 2 নং এ এক্স এর মান বসাই, 2 নং এক্স এর মান বসাই। আচ্ছা, তাহলে চলেন 2 নম্বর সমীকরণটা একটু উঠাই নিয়ে আসি। আপনাদের তো খাতার উপরেই থাকবে, আমার তো এক পেজ থেকে আরেক পেজে চলে যাচ্ছে, এই জন্য একটু অসুবিধা। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই যে এক্স আছে, এই এক্স এর জায়গায় এটা বসাতে হবে। তার মানে বিষয়টা এরকম 9 দিয়ে একটা ব্র্যাকেট থাকলো, -5y সমান 41। দেখেন, উপরের লাইন নিচের লাইন একদম সেম। আমি যেটা করব সেটা হচ্ছে যে এই এক্স এর মানটা সুন্দর করে বসায় নিব। এই যে বসায় ফেললাম, মানটা বসায় ফেলছি। তো এইবার এই তো বসায় ফেলেছি, এবার কি করা যায়, এই 9 উপরেরটার সাথেই গুণ, আজীবন উপরেরটার সাথে গুণ। ঠিক আছে, নিচে মতো লিখলে উপরেরটার সাথেই গুণ, তাহলে 9 এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 9 যদি গুণ হয়ে যায় তাহলে 9 আর 3 নাম 27, এটা হলো যোগ 3 নাম 27y হলো, আর নিচে 7 হলো, -5y হলো, 41 হলো। এইবার দেখা যাচ্ছে এই অঙ্কটা ওই যে একটু আগে যে অঙ্ক শেখালাম অলমোস্ট সে অঙ্কের মতো হয়ে গেছে।
আগের অঙ্কে এক্স ছিল, এখন ওয়াই শুধু। তো আমরা এই অঙ্কে ওয়াই এর মান বের করতে গেলে তখন আমাদের আসলে 7 লসাগু করে এটা যোগ করে নিতে হবে। এর নিচে 1 আছে মনে করতে হয়, যোগ করে নিতে হবে। তাহলে যোগ করলে 7 7 তো বাদই হয়ে গেল, এখানে যা আছে তাই। আর এখানে 7 আর 1 ভাগ করলে 7 হয়, মানে 7 থেকে যাচ্ছে, 5 7টা 35 হয়। আর এর পাশে 41 তো থাকলোই। ওকে, তাহলে এই পাশে কি হলো 2 7 9, আর এই পাশে কি হলো 27 আর 35, দুটাই ওয়াই এবং একটা প্লাস একটা মাইনাস হবে বিয়োগ, এবং বড়টার আগে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বিয়োগ করলে কত হয় 8, 8 ওয়াই, আর নিচে 7, আর এর পাশে হচ্ছে 41। ওকে, এইবার আর কি করা যায়, আর আমাদের উপায় নেই, 7কে গুণ করে দিতে হবে ওদিকে। তাহলে 2 7 9 মাইনাস 8 ওয়াই সমান 7 কে 7, 4 7টা 28। বা তাহলে আমার তো ওয়াই বের করতে হবে, ওয়াই বাম পাশে রেখে দিলাম, আর ডান পাশে -1 স্যার। -1 হচ্ছে, মাইনাস এইটা হবে না, 7 9। আচ্ছা, তাহলে এখন -8y, তাহলে এইটা দুটা, একটা যোগ একটা বিয়োগ, হ্যাঁ, বড়টার আগে এত আছে, তাহলে বিয়োগ করলে কত হয় 8 + 8। তাহলে এবার y সমান তাহলে কত হবে 8 ভাগ -8। তো এটা যদি কাটা যায় তাহলে মাইনাস থেকেই যায়, মাইনাস উপরে থাকাও যা, মাঝে থাকাও তা, নিচে থাকাও তা, মানে যাই করবেন তাই হবে, উপর মাঝে নিচ সব মানেই একই, যে কোনো একটার কাছে মাইনাস দিলেই হবে। এই যে ওয়াই এর মান বের হয়ে গেল। এবার আপনি কি করবেন, ওয়াই এর মান 3 নং এ বসায়। ঠিক আছে, ওয়াই এর মান 3 নম্বরে বসাবো। চলেন 3 নম্বর সমীকরণটা নিয়ে আসি, ধরে নিয়ে আসি। হ্যাঁ, আমরা এই যে 3 নম্বরে এক্স ওয়াই এর মান বসালে এক্স এর মান বের হয়ে যাবে, এই জন্য আমরা 3 নম্বরে এক্স এর মান ওয়াই এর মান বসাই দিব। এই যে তাহলে ওয়াই এর মান কত, -1, কিন্তু মাইন্ড ইট, ওয়াই এর মান হচ্ছে -1। সব আগে লিখে নেবেন, 7 31 3, অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবেন, মিস করবেন না, প্লাস হোক মাইনাস হোক সব ব্র্যাকেট দিয়ে লিখবেন, তাহলে ভুল হওয়ার চান্স খুবই কমে যাবে। তাহলে এটা হলো কত 31, আর দেখেন +3 আর -1 গুণ দিলে -3, তাহলে এখন কত হবে +28 ভাগ 7, তাহলে শেষ পর্যন্ত কত হলো 4। তাহলে এক্স এর মান কত হলো 4। তাহলে অতএব নির্ণেয় সমাধান, এক্স কমা ওয়াই ব্র্যাকেট 4 - 1, এই হচ্ছে অ্যান্সার। কারো কোনো ঝামেলা আছে অঙ্কটাতে? বুঝি না, আরেকবার বলেন। স্যার ওয়াই এর মান যদি 1 নং সমীকরণে বসাই তাও তো হবে? তাও হবে, ওয়াই এর মান 1 নম্বরে বসালেও হবে, 2 নম্বরে বসালেও হবে, 3 নম্বরে বসালেও হবে। তবে 3 নম্বরে বসালে সবচেয়ে সুবিধা হবে, কারণ আমার তো বের করতে হবে এক্স এর মান, তো এক্স এখানে বের করাই আছে, শুধু ওয়াই বসাই দিলে এক্স এর মান বের হয়ে যায়। আর না হলে এখানে ওয়াই এর মান এখানে বসায় সেটাকে সরাই আবার ভাগ, যেটা সহজ লাগে সেটা করবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে আমি 1 নম্বর থেকে পেয়েছি, আপনি যদি বলেন 2 নম্বর থেকে এক্স এর মান বের করে নিয়ে 1 নম্বরে এক্স এর মান বসান তাও হবে, ঠিক আছে। আবার 1 নম্বর থেকে ওয়াই এর মান বের করে 2 নম্বরে যদি ওয়াই এর মান বসাই দেন তাও হবে। এই আচ্ছা, এইটারই প্যারালাল অঙ্ক, আরেকটা প্যারালাল অঙ্ক করব, সেটা হচ্ছে কি বললাম একটু আগে বললাম যে আরেকটা নিয়মে করব, প্রতিস্থাপনে করব। আমি আবারও বলি, যারা হচ্ছে যদি একটু বুঝতে অসুবিধা হয় এটা, এখন হ্যাঁ হ্যাঁ স্যার আমরা কি এখন প্রতিস্থাপন করলাম? এখন হচ্ছে প্রতিস্থাপন করলাম, এবার জি, জি। অপনয়ন করব। এবার হচ্ছে জি স্যার। অপনয়ন করলাম, অপনয়ন করবো এবার। অপনয়নের বেসিক থিম, মূল থিম হচ্ছে প্রথমেই হয় এক্স অথবা ওয়াই কে ভ্যানিশ করতে হবে।
তো যোগ অথবা বিয়োগ অথবা গুণ অথবা ভাগ যে কোনো কিছু করে ভ্যানিশ করলেই হবে। তো দেখেন, আমি যদি এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি, তাহলে এইটা আর এটা যোগ করলেও বেশি হয়ে যাবে, এটা যোগ করলেও বেশি হয়ে যাবে, ভ্যানিশ হবে না। আবার ওয়াই এর জন্যও ভ্যানিশ হবে না। কিন্তু আমরা যদি এই কাজটা করতাম, দেখেন, আমরা যদি এই কাজটা করতাম, এর সাথে 9 গুণ দিতাম, একার সাথে দেওয়া স্যার যাবে। ওয়াই দিয়ে গুণ করে স্যার, তো ওটা উপরে একটা 5 দিয়ে নিচে একটা 3 দিয়ে। হ্যাঁ, তাও হবে। আমি একটু করে দিই, এটাও করে দিই, ওটাও করে জি দিই। স্যার। এটাকে যদি 7 দিয়ে গুণ করতাম, তাহলে এটা 7 নাম 63x, এটাও 7 নাম 63x। কিন্তু একাকে গুণ করা যাবে না, সবাইকে গুণ করতে হবে। এটা এবারে গুণ করে আমি যদি বিয়োগ করি, তাহলে 63 63 কেটে গেল। আর তারপরে এটা এটা কত, 27 মাইনাস 27 মাইনাস 35, এরকম করে বিয়োগ টিয়োগ করলে হয়ে যাবে। আবার শৈলানা যেটা বলতেছে, এইটাকে সে 5 দিয়ে গুণ দিবে আর এটাকে 3 দ্বারা গুণ দিবে, তাহলে এটা -15 হয়ে যাবে, এটাও -15 হয়ে যাবে। আবারও বিয়োগ করলে এটা কাটবে। কিন্তু শুধু কি 5 দিয়ে গুণ করলে হবে? এটাকেও 5 দ্বারা গুণ করতে হবে, এটাকেও 5 দ্বারা গুণ করতে হবে। এটা 3 দ্বারা গুণ করলে এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে, এটাকেও 3 দ্বারা গুণ করতে হবে। ক্লিয়ার বিষয়টা? একদম পানির মতো ক্লিয়ার না? ক্লিয়ার। এবার অঙ্কটা করি। এবার আমি লিখি 1 গুণ 2 বিয়োগ 2 গুণ, ওই 1 গুণ 2 লিখলাম কেন? ভুলে ভুলে লিখে ফেলেছি। 1 গুণ কত হবে? 1 গুণ 5। আমরা ওয়াই কে টার্গেট করছি। 5 হ্যাঁ, দিয়ে ওয়াই দিলে কে ছোট টার্গেট হবে স্যার। জি 5 দিব ওয়াই কে, আর 2 এর সাথে 3 গুণ। তাহলে এই যদি গুণ করি, তাহলে 1 এর সাথে 5 গুণ করা মানে 35x, মাইনাস এটার সাথে 5 গুণ করা মানে 15y, এটার সাথে 5 গুণ করা মানে 5 × 5, 3 × 5 = 15। আর এটার সাথে স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার স্যার 155 স্যার। কখন প্রতিস্থাপন 155 হবে না স্যার? স্যার? 3 × 5 = 15, সরি। এই কে বললো যেন কখন অপনয়ন হবে, কখন প্রতিস্থাপন হবে? জি স্যার। যখন আমরা সমাধান করব তখন অপনয়ন করলেও কিছু যায় আসে না, প্রতিস্থাপন করলেও কিছু যায় আসে না। মানে ওই লেখা অঙ্কগুলো যখন করব, ওটা আপনার ইচ্ছা। আবার যদি কিছু না বলে যদি বলে সমাধান করো, তাহলেও আপনার ইচ্ছা। আর যদি বলে দেয় অপনয়নে সমাধান করতে, তাহলে অপনয়নে করতে হবে। যদি বলে প্রতিস্থাপনে, তাহলে প্রতিস্থাপন করতে হবে। বোঝা স্যার গেছে? এভাবে কি বলে দেয় স্যার প্রশ্নে? বলে দিতে পারে আপনাকে, যে ট্রাই করার জন্য, মানে আপনি পারেন কিনা দেখার জন্য। জি স্যার। কিন্তু কিন্তু আপনি এটা এটা চিন্তাই করেন না, কারণ দুটা নিয়মই শিখতে হবে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে হচ্ছে প্রতিস্থাপন সহজ, আমরা অপনয়ন শিখবো না। অপনয়ন শেখার পরে মনে হবে প্রতিস্থাপন কেন শিখলাম। ঠিক আছে? দেখেন না এই স্যার। যে না, এটা কথার কথা আর কি। মানে 5 5 দিয়ে এটা গুণ হয়ে গেলে, এবার 3 দিয়ে গুণ, এটা 2 নম্বরকে 3 দিয়ে গুণ, তাহলে 3 দিয়ে গুণ করলে 27x মাইনাস 15y, আর 3 দিয়ে গুণ করলে 3, আর 3 × 4 = 12। এটা আমরা বিয়োগ করব বলেছি, বিয়োগ করলে যে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা এটা তো কেটে গেল, আর এটা বিয়োগ করলে কত হয়? 8 হয় স্যার। এটা বিয়োগ করলে কত হয়? 2 2 22 হয়। 32 স্যার। 32 স্যার 32 স্যার 32। 32 হয়। তাহলে x সমান 4। যে অঙ্কটায়, আগের অঙ্কটায় x এর মান বের করতে যে আমাদের যথেষ্ট কষ্ট করা লেগেছে, 4, উত্তর কিন্তু সেম বের হবে। অপনয়ন করেন আর প্রতিস্থাপন করেন, বেশ কষ্ট হলো। এইবার শুধু একটু খানিক যোগ বিয়োগ করলাম আর হয়ে গেল। আচ্ছা, এবার কি করবেন? এবার বলবেন যে x এর মান 1 নং এ বসাই। 2 নম্বরে বসালেও হবে x এর। এখন আর আমাদের কাছে এসব কোনো ব্যাপারই না।
মান বসাই দিব, চলেন এক্স এর মান কত 4 পেয়েছি, তাহলে বা 7, অবশ্যই ব্র্যাকেট দিবেন, আমি বারবার করে বলতেছি, হ্যাঁ ব্র্যাকেট দিবেন। ব্র্যাকেট না দিলে ভুল হবে এটা না, ব্র্যাকেট না দিয়ে যদি একবার এখানে গুণ চিহ্ন দিতেন তাও হতো, কিন্তু আপনাদের মানে ভুল জানো না হয় এই জন্য আমি ব্র্যাকেটের কথা বলছি, কারণ এখানে যদি একটা মাইনাস থাকতো এই ব্র্যাকেটের কারণে তখন আপনার আর ভুল হওয়ার চান্স নেই, হয়ে যায়। অভ্যাস, ভালো অভ্যাস তৈরি করলে ভালো। তাহলে বা -3y, তাহলে এটা ওদিকে গেলে কত হবে 31 বিয়োগ 28, তাহলে বা -3y সমান এটা কত হয় +3, তাহলে y সমান কত 3/-3 -1। অতএব নির্ণেয় সমাধান x y সমান x কত 4, এটা হচ্ছে -1, এইটা হচ্ছে आंसर। এই বোঝা গেছে ব্যাটালিয়ন? এই হচ্ছে অপনয়ন আর প্রতিস্থাপন। এই হচ্ছে অপনয়ন আর প্রতিস্থাপন, অপনয়ন প্রতিস্থাপন। ঠিক আছে, আমি আবারও বলি এই অঙ্কের অনেক রকম আছে, সেই অঙ্কগুলা করার জন্য আপনি আমার ভিডিও দেখবেন। ঠিক আছে, অবশ্যই দেখবেন এটা, কারণ দুর্বলতা থাকলে আগে এই জায়গাটা মাস্ট ঠিক করেন, মাস্ট ঠিক করেন। ঠিক আছে, এই অঙ্ক না পারলে মানে 90% অঙ্ক পারবেন না। এই সমীকরণ, এই সমাধান করা না পারলে দুই রকমই, একটা হচ্ছে দেখেন আগের যেগুলা করেছিলাম, প্রথমে যেগুলা করলাম এইগুলার নাম হচ্ছে এক চলক, এগুলার নাম হচ্ছে এক চলক। এক চলক মানে এই একটা আননোন, সব টি আছে আর কিছু নাই। দেখেন খেয়াল করেন, এখানে আসলে শুধু এক্সই আছে, এক্সটাই আননোন, এখানেও শুধু এক্সটাই আননোন, এই জন্য এইগুলার নাম হচ্ছে এক চলক। আর এখন যেটা করলাম এটা দেখেন দুইটা আছে, একটা এক্স একটা ওয়াই, দুইটার মান বের করতে হয়, এই জন্য এর নাম দ্বি চলক। তো আমরা এই যে এই 34 35 অঙ্কগুলা করব, আমরা এই অঙ্ককে ট্রান্সলেশন করে এক চলক অথবা দুই চলক সমীকরণে নিয়ে যাব। তাহলে এই সমীকরণে নিয়ে গেলে ওই সমীকরণের সমাধান আপনাকে পাবে। চলেন এইবার হচ্ছে পুরো 1 ঘন্টা চলে গেছে, না 9:30 থেকে এখন 10:33, 1 ঘন্টা চলে গেছে যে আমি এই 3-4টা অঙ্ক করেছি। আমি অনেক সময় দিয়ে সময় নিয়ে করলাম, আশা করি আপনাদের উপকারী হবে। ঠিক আছে, যথেষ্ট উপকার হবে। এইবার চলেন এই অঙ্কগুলো আমরা সমীকরণ তৈরি করব। এইবার হচ্ছে আমার শান্তি, আপনাদের কষ্ট। ঠিক আছে, আমার শান্তি হবে এখন। কেন শান্তি হবে? কারণ আমি এই অঙ্কগুলা আর দেখা গেল যে হুবহু করে দিব না, আপনারা বলবেন, আপনারা যদি না পারেন সেক্ষেত্রে তো আমি আছি, অবশ্যই আমি আছি, আমি করে দিব বলবো, কিন্তু তার আগে আমি একটু ধরাই দিব শুধু 1 নাম্বার। স্যার এগুলো কি স্যার সমাধান দিয়ে করাবেন নাকি স্যার পাটিগণিতের মতো করাবেন স্যার? পাটিগণিত পদ্ধতি দিয়ে যদি করেন তাহলে করবেন, যদি করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আমরা এই সব কয়টা অঙ্ক সমীকরণ দিয়ে করব। হ্যাঁ, সব কয়টা অঙ্ক সমীকরণ দিয়ে করব, এবং আমি বিশ্বাস করি আপনি এই অঙ্ক পাটিগণিত দিয়ে করতে পারবেন না। ঠিক আছে, বহুত পেঁচাল হয়ে যাবে, অনেক ক্ষেত্রেই পারবেন না পাটিগণিত দিয়ে করতে। পাটিগণিত কোনো গণিতই না, আমি আবার বলি পাটিগণিত কোনো গণিতই না। পাটিগণিত এখন নতুন যে সব বই আছে, কিসের পাটিগণিত কিসের বীজগণিত, সব বীজগণিত, পাটিগণিত নেই। তার মানে এই না যে পাটিগণিত নেই, মানে পাটিগণিত শব্দটা আর লেখা নেই। ঠিক আছে, আমরা শুধু এখনো চালু রেখেছি। ঠিক আছে, ওই এখন যারা ক্লাস 9 10 6 9 10 ওঠে না, তারা আর পাটিগণিত নামে আর কিছু চিনে না। তারা অঙ্ক চেনে এই অঙ্কটা এরকম করে করতে হয়, এই অঙ্কটা এরকম করে করতে হয়। ঠিক আছে, ওকে। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 96 টাকা। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 96 টাকা। আচ্ছা, তো শেষে যে বলতেছে যে বইটির মূল্য কত। ওকে, ভালো কথা। তো আমরা এখন দেখতেছি যে একটা কলম আর একটা বইয়ের মূল্য 96 টাকা। আচ্ছা, যদি এটা ধরেই দিই আপনাকে, একটা কলমের মূল্য যদি x টাকা হয়,
আর বই, এই বইয়ের মূল্য যদি ওয়াই টাকা হয়, তাহলে আপনি কি এই লাইনটা ট্রান্সলেশন করে লিখতে পারবেন না যে এক্স প্লাস ওয়াই সমান 95? 95 বলা যাবে? জি হ্যাঁ যাবে। এইটা হচ্ছে সেই 1 নম্বর সমীকরণ। আমি বাংলা কথাকে, মূল কথা এই জায়গায় বাংলা কথাকে আমি অঙ্কে ট্রান্সলেশন করে ফেলেছি। আর একটা বলতেছে কলমটার মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য 14 টাকা কম হলে কলমের মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো। তার মানে আমি একটুখানি এটা লিখি, মানে বিষয়টা এরকম বলতেছে, মানে ওই রকম যদি আমরা উল্টাপাল্টা করি তাহলে ঘটনাটা কেমন হবে? বলতেছে কলমের মূল্য বইয়ের মূল্যর দ্বিগুণ হবে। এই কথাটা ঠিক আছে? কলমের মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো, কথাটা কি ঠিক আছে? বিষয়টা এরকম, জি স্যার। কলমের দামকে যদি মডিফাই করি, বইয়ের দামকে যদি মডিফাই করি, ওদের যেরকম করে বলে দিয়েছে সেরকম স্টাইলে যদি মডিফাই করি, তাহলে কলমের মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ। ওকে, আচ্ছা কলমের দামটাকে কিভাবে তারা মডিফাই করতে বলেছে? বলেছে কলমের মূল্য 15 টাকা বেশি, X plus 15 আগে ছিল এক্স টাকা, এখন আমরা 15 টাকা বেশি করে দিলাম। আচ্ছা 2 থাকলো। আর বইয়ের দাম এখন কিভাবে করতে বলেছে ওরা? বইয়ের মূল্য 14 টাকা কমাইতে বলেছে, তার মানে আগে ছিল ওয়াই টাকা, y বিয়োগ 14 টাকা কমাই দিতে বললো। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা এক্স প্লাস ওয়াই সমান 95 আর একটা হচ্ছে এই। এখন বলেন এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ, এবার কি সমীকরণের সমাধান করা যাবে? কি করবেন? করা জি যাবে স্যার, স্যার। করা যাবে। কি করবেন আমি একটুখানি একটা বলে দিই, একটু না হলে একটু অসুবিধা হতেই পারে, কারণ একটা একটু বলে দিই যে এখন আমাদের তো আমরা যেরকম অঙ্ক এইমাত্র অপনয়ন প্রতিস্থাপন শিখেছি, এইটা হুবহু সেরকম চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটা অঙ্ক পুরোটাই করি না কেন, তাই না বলেন? একটা অঙ্ক একটু পুরোটাই করি যেন একটু ফরম্যাটটাও আপনাদের কাছে থাকে। 1 নম্বর অঙ্কটা তাহলে এভাবে লিখবেন যে ধরি কলমের দাম এক্স টাকা আর বইয়ের দাম ওয়াই টাকা। তাহলে এবার লেখেন প্রথম শর্ত মতে কি? ওই যে লিখেছি প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই সমান 95, আর দ্বিতীয় শর্ত মতে এক্স প্লাস 15 সমান 2 ইন্টু ওয়াই মাইনাস 14। ওকে, প্রথম শর্তটা লিখে আপনি প্রয়োজনে এখান থেকে এক্স সমান 95 মাইনাস ওয়াই লিখে এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারেন প্রয়োজন। এই কে কথা বলে, কোত্থেকে কথা আসে? অমিত। আচ্ছা এই দেখেন আমরা ওই যে অপনয়ন প্রতিস্থাপনে করলাম, প্রতিস্থাপনে কিন্তু দেখেন আমরা এইটাকে 1 নম্বর দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম 1 থেকে পাই বলে এক্স এর মান বের করেছিলাম। আর এখানে আমরা একটু শর্ট করলাম যে ওইটাকে সমীকরণ নাম্বারই না দিয়ে একবার এক্স এর মানে এখান থেকে বের করে এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। তাহলে এই এক্স এর মানটা এখন এইখানে একবারে বসাই দিব, 2 নম্বর সমীকরণ। এখানে 2 নম্বর সমীকরণে আর দেবো না, একবারে বসাই দিব। কত? এক্স এর জায়গায় 95 মাইনাস ওয়াই বসাই দিলাম। আমি বারবারই বলছি ব্র্যাকেট দিতে, আপনারাও ব্র্যাকেট দিবেন, আর এটাকে গুণ করে দিলাম 2y মাইনাস 46 স্যার 46। গুড। এখানে লিখে দিবেন 1 থেকে, সাইড নোট দিয়ে দিবেন 1 থেকে, তার মানে বুঝেন স্যার বুঝে গেল যে হ্যাঁ 1 থেকে 1 নম্বর এক্স এর মান আছে, সেই মানটা এখানে বসাই দিয়েছে। ওকে, এখন এই অঙ্কটা 1 চলক হয়ে গেছে, দেখছেন 2 চলক ছিল তখন, এখন হয়ে গেছে 1 চলক। তাহলে এবার ব্র্যাকেট উঠাই যদি ফেলি তাহলে এরকম হবে 2y মাইনাস 28। এক কাজ করি, যেহেতু আমাকে y এর মান বের করতে হবে, y গুলাকে একদিকে করি আর সংখ্যাগুলোকে একদিকে করি, ঠিক আছে সংখ্যা। তাহলে এই 95টা এই পাশে আসবে
আর এই 15টা এপাশে আসবে, সবই মাইনাস হয়ে গেল, হোক কোনো সমস্যা নেই। তাহলে এখন এই পাশে -3y হবে, আর এ পাশে কত হবে? মাইনাস মাইনাস মাইনাস, সব মাইনাস, তাহলে যোগ হবে সবকটা। হ্যাঁ, তাহলে যোগ হলে কত হলো? 5 5 10 আর 8 18 আর 8 হাতে থাকে 1 2 আর 9 11 আর 2 13, 138 138 হবে। হ্যাঁ, মাইনাস স্যার তিনটা মাইনাসের জন্য স্যার মাইনাস না, তিনটা মাইনাসের দুইটা গুণ মাইনাস, তিনটা মাইনাসের গুণ হয় মাইনাস। ঠিক আছে, আমি তো যোগ করব, আমার তো যোগ। আচ্ছা মনে করেন 15 নেই, এই দুইটা যোগ, তাহলে কত হবে? মাইনাস কিছু একটা হবে, আবার -15 আসবে, আবার যোগ করলে তখন এই -138 হবে। ক্লিয়ার? ক্লিয়ার, ওকে। তাহলে এবার দুই পাশ থেকেই y সমান তাহলে কি হবে এখন? -138 ভাগ -3, কাটাকাটি করলে কত হয়? 3 4 12, হাতে থাকে 1, y এর মান 46, y এর মান 46। y কাকে ধরেছিলাম? বই। বইয়ের মূল্য এই দেখেন বইয়ের মূল্য কত? 46। এই অঙ্কটায় যদি কলমের মূল্যও চাইতো, নো টেনশন, ওই যে 1 নম্বর সমীকরণ রয়েছে, 1 নং এ y এর মান বসাই। 1 নম্বরটা ছিল কত? x সমান কত ছিল জানো? 1 নম্বর 95 স্যার নয়। x + y = 95 হ্যাঁ 95 মাইনাস, 49। তাহলে 95 মাইনাস 46 কত হবে? 49। জি স্যার 49। তাহলে বইয়ের দাম কত? এখন কিন্তু আর এক্স ওয়াই লিখবেন না, বইয়ের দাম আমরা সমাধান যখন করেছি নির্ণয় সমাধান লিখে এক্স ওয়াই লিখরং করে লিখেছি। আর এখন বইয়ের দামকে যেহেতু এক্স ধরেছি, সরি বইয়ের দামকে যেহেতু ওয়াই ধরেছি, তাহলে সেটা হচ্ছে 40 টাকা। আর কলমের দাম 49 টাকা। এই টাকা কথাটা লিখতেই হবে, না লিখলে টিচার যদি 1 মার্ক কেটে দেয় কিচ্ছু করার থাকবে না। তবে আমরা যে অঙ্কটা করলাম সে অঙ্কের জন্য একটু বলে দিই যে এটা ম্যান্ডেটরি না। এই লাইনগুলো আমি এভাবে অন্য কালি দিয়ে কেটে দিলাম, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি না, আমাদের বইয়ের দামই শুধু চেয়েছে, তার মানে এই অংশ করার দরকার নেই, ওয়াই করে রেখেই শেষ। ক্লিয়ার অঙ্কটা? এটা হচ্ছে आंसर। একটা অঙ্ক একদম কমপ্লিট একটা অঙ্ক করেছি যে কিভাবে করতে হয়। এবার বাকিগুলা একদম একই রকম করে করতে হবে। আচ্ছা তাহলে এবার আরেকটা করি। এই ক্লাসটা মনে হয় আমি দিয়ে রেখেছিলাম দুইটা একসাথে, সমীকরণ এবং ওইটা কি ওই নৌকা স্রোত। খুব সম্ভবত একসাথে আজকে সম্ভব হবে না। আমি নৌকা স্রোত দেখি তো আগামী দিনে কি ছিল। আগামী দিনে আছে মনে হয় উইকিক নিয়মের সাথে একসাথে করতে পারবো আমার ধারণা, ঠিক আছে? আমি সমীকরণটা একটু ভালো করে সময় দিয়ে শেখাই। একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়। আর একটা কথা বলি, এই অঙ্কগুলো না পড়ার উপরে ডিপেন্ড করে আপনি সমীকরণ সাজাইতে পারবেন কিনা। একদম সত্য কথা, যত সুন্দর করে পড়বেন তত সুন্দর করে অঙ্ক সাজাইতে পারবেন। একদম বাংলার মতো করে একদম আত্মস্থ করেন। কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে, আচ্ছা একটা সংখ্যা যদি x হয়, x এর অর্ধেক বলতে কি বোঝায়? x/2 + 6 তার সাথে 6 যোগ করলে, দেখেন একদম বাংলা হিসাব, কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায়, উত্তর পাওয়া গেল এটা পাওয়া যায়, কমা সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে, তার মানে সংখ্যাটির দ্বিগুণ থেকে 21 বিয়োগ করলে একই ফল পাওয়া যায়, তার মানে এটা মাঝখানে সমান।
জি স্যার। এবার আবার বলি, এবার আবার ফ্রেশ কাগজে নিয়ে এসে বলি। কালোর উপরে লাল দেখতে অসুবিধা হয়, সাদা দিয়ে দেখাই। এটা আপনারা এই নাম্বার দিয়ে দিয়ে এই সমীকরণগুলো তুলে রেখেন, ঠিক আছে? তাহলে আর সুবিধা হবে না। ওরা বলেছিল এরকম যে একটা সংখ্যার অর্ধেকের সাথে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যায় ওই সংখ্যার দ্বিগুণের থেকে 21 বিয়োগ করলে সেই সংখ্যা পাওয়া যায়, একই সংখ্যা একই উত্তর পাওয়া যায়। তাহলে এই অঙ্কের সমাধান করে আস্তে 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 এক্স এর একটা মান বের করে ফেলবেন, ঠিক আছে? আমি অবশ্যই এক্স এর মান আর বের করে দেখালাম না, এটা আপনাদের কাজ। এগুলা খুবই সহজ অঙ্ক, শুধু সমীকরণ ধরতে পারাটাই আসলে আর কিছু না। আচ্ছা, এবার 3 নম্বরটা। আপনারা কিন্তু এই সমীকরণটা তুলে রেখেন যদি বুঝতে অসুবিধা হয় পরে। এবং সমীকরণটা তুলে রেখে যখন করবেন না, তখন এই আপনি যখন নিজে নিজে করবেন সমীকরণটা দেখবেন না, অন্য খাতায় করবেন প্রয়োজনে, ঠিক আছে? বা অন্য পৃষ্ঠায় করবেন। হ্যাঁ, করে নিজে নিজে সাজানোর চেষ্টা করবেন, তারপরে একটু মিলাই নেবেন, তারপরে অঙ্কটা শেষ করবেন। আর সমাধান, ফুল সমাধান তো আসছে। হ্যাঁ, তার আগে আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, কিছু তো পারবেন। একটি ক্রিকেট দলে যতজন স্টাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো। যতজন স্টাম্প আউট হলো তার মানে ধরেন এক্স জন স্টাম্প আউট হয়েছে, তাই না? আমরা ধরতেই পারি এক্স জন স্টাম্প আউট। আচ্ছা, তার 1.5 গুণ কট আউট, তাহলে আমি ধরে নিব যে এরকম স্টাম্প আউট কতজন, এক্স জন। তাহলে এবার বলেন তো কট আউট সোহেলানা বলেন না, সোহেলানা আমার পুরাতন গুলা বলেন না, আমি জানি আমার পুরাতন গুলা পেরে যাবে। তাহলে কট আউট, কট আউট কতজন? x/2 এক্স এর 3x/2 1.5 গুণ, 1.5 গুণ, 1.5 গুণ 3x/2 3x/2 স্যার। 3x/2 হ্যাঁ, ওটাও বলা যায়। 1.5 গুণ মানে কিন্তু 1.5, এটাও বলা যায়। 1.5 বোঝা, 3/2 তা 1.5 গুণ বলতে তো এটাই বোঝায়, তাই তো? আচ্ছা, আমি দশমিক দিয়ে রেখে দিলাম, একটা অঙ্ক দশমিক দিয়ে করি। এবং দশমিকের চেয়ে মানে ভগ্নাংশ সহজ হয় না? হ্যাঁ, অবশ্যই সহজ, আমি এমনি করছিলাম। আচ্ছা ঠিক আছে, 3/2, 3/2 দশমিক তো ভেজাল হয়, জুডিশিয়ারিতে দশমিক বেশি দেয় স্যার, গতবারও দিয়েছে। তাই না? হ্যাঁ, যাই হোক, আমার তো কাজ একটু শেখানো, সব রকম করে করে দেখাই। কট আউট হলো। আচ্ছা, তারপরে এই পর্যন্ত আমরা ট্রান্সলেশন করে ফেলেছি। বলছে এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, তাহলে বোল্ড আউট কতজন? মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, বোল্ড আউট কতজন বলেন? 5 জন। তো 5 জন স্যার আছে। 5 জন। মোট উইকেট কটা, 11টা না 10টা? 10টা স্যার। মোট প্লেয়ার থাকে 11টা, আউট করা যায় 10 জনকে, 11তম প্লেয়ারকে আউট করা যায় না। ওই যে একজন আউট হয়ে গেলে 2 জন একসাথে চলে আসে শেষের জন, ওকে তো আর আউট করা লাগে না, তাই না? 10 জন। তার মানে 10 জনের মধ্যে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট। মোট উইকেট 10, তার অর্ধেক, তার মানে 5 জন হচ্ছে বোল্ড আউট। এখন বলতেছে এই দলের কতজন কট আউট হলো, কতজন কট আউট হলো। তাহলে যেহেতু আমরা ক্রিকেট খেলা টুকটাক বুঝি, তাহলে আমরা তো বলবো যে এরকম যে হচ্ছে স্টাম্প আউট হয়েছে এক্স জন, কট আউট হয়েছে 3/2 এক্স জন, বোল্ড আউট হয়েছে 5 জন। তাহলে মোট কত? এক্স, এক্স হবে না 11 হবে? 10 স্যার মোট এক্স কেন স্যার? এক্স কেন, এক্স কেন, এক্স কেন? 11। 10 স্যার। 10, 11 না কিন্তু 10 হবে। আমরা তো এখানে তো আউট যাদের করতে পারছি তাদের হিসাব, যারা খেলতেছে তাদের হিসাব না, মোট উইকেটের হিসাব আমরা, ঠিক আছে? ওকে, এখন এইখান থেকে এক্স এর একটা মান বের করে ফেলতে পারবেন। এক্স এর যে মানটা বের হবে সেটাই কি উত্তর? না কট স্যার। আউট হয়েছে 2, ওই যে 3x/2 দিয়ে করতে হবে। 3 এর সাথে গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে স্যার। তারা কটটা চেয়েছে, ওরা যদি বলতো কতজন স্টাম্প আউট হলো তাহলে এক্স ধরলেই হয়ে যেত।
তার মানে এক্স বের করে, হ্যাঁ বলেন ওটা ওটা একটু আবার বুঝে দিবেন। কোন জায়গা থেকে বলেন তো। ওটা ওটা যে 3/2 ও যেটা কিভাবে আসতো? আচ্ছা, 1.5 গুণ মানে বুঝেন, 1.5 গুণ মানে কি বোঝায়? 1 আর তার সাথে আরো অর্ধেক। 1 এবং তার সাথে অর্ধেক, 1 পূর্ণ 1-এর 2, এটাকে 1.5 বোঝায় না? ও সমস্ত করেছেন, আচ্ছা বুঝেছি। হ্যাঁ, একবার এটা করে ফেলেছি। এই আমি 1.5 লিখেছিলাম। হ্যাঁ, বুঝছেন? এই দেখেন, না বুঝলেই ধরবেন, আমাকে ধরলেই আমি ঠিক করে দিব, ঠিক আছে? দেখবেন যে আপনার মতো করে আপনার ঠিক করে দিব, সমস্যা নেই, কিন্তু বলতে হবে একটু। তাহলে এবার ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমি যেটা বলছিলাম যে যদি চাইতো, আমার প্রশ্নে যদি চাইতো যে কতজন স্টাম্প আউট হলো, তখন এক্স যেটা বের হয়েছে সেটাই উত্তর হয়ে যেত ডাইরেক্ট, কিন্তু আমার চেয়েছে কটাওলা জিনিস, তাহলে আমাকে এই জায়গায় এক্স এর মান যেটা আছে সেটা বসায়ে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে বা কাটাকাটি করে কিছু একটা করে উত্তরটা বের করতে হবে। ঠিক আছে, উত্তর বের হবে কতজন? 3 জন। 3 জন। 3 জন। এই রাশেদা আছে, কতক্ষণ পর কথা বললো রাশেদা? ভাইয়া আমাদের কথা বলতে মানা করছেন ভাইয়া। হ্যাঁ, মানা করেছিলাম ওই সময়টা আর কি। যা হোক, তারপরে আমি জানি বোঝা যাচ্ছে না, এই জন্য হয়তো বলছেন না, নাহলে আপনি ঠিকই বলতেন, তাই না? বলেন। জি ভাইয়া। তো মানুষ চিনি না, কতদিন ধরে পড়াচ্ছি, আপনাদের তো চিনে গেছি। ওকে, এইবার 4 নম্বরটা। কালাম, সাজেম, বদি। কালাম, সাজেম আর বদি একটি মেসে থাকে, ভালো কথা, এবং খাবারের টাকা ভাগ করে দেয়, স্বাভাবিক। 1 মাসে কালামের বিল সাজেমের বিল থেকে 50% বেশি আসে, বিপদ। 1 মাসে কালামের বিল, তাহলে এই লাইনটাকে আমাদের এখন সাজাইতে হবে। 1 মাসে কালামের বিল সাজেমের বিল থেকে 50% বেশি আছে। কাকে ধরবেন? সাজেমকে ধরবেন না কালামকে ধরবেন? দেখেন, সাজেম ধরতে হবে স্যার। সাজেমকে যদি ধরেন তাহলে সুবিধা হয়ে যাবে, সাজেমকে এক্স ধরেন। হ্যাঁ, মানে এই মূলত এই যে সাজেমের বিল থেকে 50%, এই জন্য সাজেমকে ধরলে সুবিধা হয়। তাহলে এখন কালামের বিল কয় টাকা হবে? 50% বেশি। বলেন তো কালামের বিল কয় টাকা হবে এখন? সাজেমের যদি এক্স টাকা হয় আর কালামের যদি এক্স এক্স প্লাস এক্স এর 50%। হ্যাঁ, এক্স প্লাস এক্স এর 50%, সরাই নেই। এক্স সাজেমের, আর সাজেমের 50% বেশি, এটা হচ্ছে 50% বেশি। এটাকে যদি আমরা ছোট্ট করে একটু ক্যালকুলেশন করে রাখি 2, তাহলে এটা কত হবে? এটা যদি লসাগু করি তাহলে 2 3x হবে। আমি একবারে করে দিলাম। হ্যাঁ, আমি এত বিল আসে, এত টাকা, আর এটাও টাকা। আচ্ছা, গেল। আমরা একটু সহজ করে রেখে দিলাম। এবং কালামের বিল বদির বিলের 5/6 কালামের বিল বদির বিলের 5/6। আমি যদি এটাকে সহজ করে লিখে দিই, দেখেন বিষয়টা এভাবে লিখি, দেখেন, কালামের বিল বদি এর বিলের 5/6। বিষয়টা এরকম না? ঠিক তো? জি স্যার। আচ্ছা, কালামের বিল বদির 5/6। তাহলে বদির বিল কত? বদির বিল কত বলেন তো? কালামের 6/5 হবে না? এই যে এটা 6 উপর উঠে গেল আর এই 5 নিচে নেমে জি গেল, স্যার, মানে পক্ষান্তর করলে অন্তর করে ফেলেছি। তাহলে এখন বিষয়টা কি হবে? 6/5 কালামের কত? 3x/2 না? এটা হচ্ছে বদি। কোনো ইয়ে আছে?
তার মানে 9x/5 হচ্ছে বদির টাকা, বদির লেগেছে এত টাকা। তাহলে সাজেমের x টাকা লাগলো, কালামের এত টাকা লাগলো, আর বদির এত টাকা লাগলো। বদিরটাকে আমরা সুন্দর করে বের করে নিচ্ছি। কালাম ইকুয়াল টু বদির 5/6, কালামের টাকা বদির টাকার 5/6। যদি সাজেম সে মাসে 20 টাকা বিল দেয়, সাজেম সে মাসে 20 টাকা বিল দেয়, অঙ্কটা আমরা এত কিছু না করলেও পারতাম। এক্স না ধরে সাজেম তো 20 টাকা বলেই দিয়েছে, তাই না? বলেন, সাজেম যদি 20 টাকা হয় তার মানে ওরা বলেই দিল এক্স সমান 20। তাহলে এবার কি করবেন? এই এক্স এর জায়গায় 20, তার মানে এখানে তাহলে কালামের ক টাকা হবে? 3 ইনটু 30 হবে স্যার। 20 প্লাস 20 হবে 30 টাকা। তাহলে বদির ক টাকা হবে? 9 ইনটু 20 ভাগ 5, 25 টাকা স্যার। 45 টাকা। 45 টাকা এই হয়ে গেল। ঠিক আছে। ও বাবা, বলতেছে তাদের খাবারের মোট বিল কত? তাহলে কি এই সবের একটা উত্তর হবে মোট বিল কত? স্যার সবগুলো যোগ করে দিব স্যার। দেখেন, ওরা যা বলতেছে আমরা তাই করছি, আমাদের অঙ্ক কোনো নিয়ম নাই। ঠিক আছে, ওরা যা বলে আমরা তাই করি। 30 একটা যোগ গুলে 5, 7, 9, 95 হলো যে। আমি তো উত্তর কত লিখেছি? স্যার বদিরটা মনে হয় 36 টাকা হবে। ওদেরটা কি হিসাবে ভুল করলাম? 4 নাম স্যার এটা বুঝে 36, নাই স্যার, বুঝে 4 নাই নাম স্যার অঙ্কটা। 36 লিখেছি না, 4 নাম 36 আমি লিখছি 45, এই জন্য ভুল হয়ে গেছে। এই ভুল আপনারাও করবেন, ঠিক আছে? পরীক্ষার সময় দিয়ে ভুল হয়ে যাবে, যত মাথা ঠান্ডা রাখবেন তত হয়ে যাবে। তাহলে 86, এবার এই হচ্ছে 86 টাকা হয়ে গেল। ঠিক আছে, দেখেন অঙ্কটা আমি কোনোভাবেই ক্লিয়ার ভাবে করিনি, কিন্তু অঙ্কটা যদি আপনারা আসলেই বুঝে থাকেন আপনারা কি একটু সাজায় করতে পারবেন না? স্যার আমি বুঝি নাই স্যার, কোন জায়গাটা? স্যার পুরোটাই বুঝি নাই স্যার। এইরকম বললে হয়? কোন জায়গায় বলেন। এই যে আমি এই সাজেম এক্স লিখেছি, এটা বুঝেছেন? হ্যাঁ স্যার। তারপরে কালাম 3x/2, এটা বুঝেছেন? মানে স্যার প্রথম থেকে স্যার আমি মানে মিস করে ফেলছি স্যার, এই শোনেন, জন্য স্যার লাস্টে আর কিছু বুঝি নাই এবার স্যার। হচ্ছে মূল কথায় চলে এসেছেন। আমি তো জানি আপনি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে আপনি প্রথমে অঙ্কটাই পড়েননি। আপনার জন্য এই অঙ্ক করা হবে না, কারণ আমি জানি আপনি অঙ্ক পারবেন। ঠিক আছে, আপনি নিজে একবার ধরেন পারবেন। ঠিক আছে, আজকে আর আপনার জন্য আমি আলাদা করে সময় দিলাম না। আর যদি না পারেন তাহলে ঠিক এই যে এখন তো 1.5 ঘন্টার রেকর্ড যখন হবে ঠিক 1.5 ঘন্টার সময় যে রেকর্ডটা দেখবেন, তাহলে হয়ে যাবে। একদম সহজ অঙ্ক। ঠিক আছে ঠিক আছে স্যার, পারবো স্যার, একটু দেখলে পারবো স্যার। আমি 100% ওভার শিওর ওই অঙ্ক আপনি একবার পড়লেই পারবেন। সুমি, আপনাকেও তো আমি চিনি আর কি। সুমি এবং মিম, এদের মধ্যে 51 টাকা এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যে সুমি মিমের টাকার দ্বিগুণের থেকে 3 টাকা কম পেয়েছে। এই হিসাব কিন্তু একদম মনে করেন যে 3 বোনের হিসাব। ঠিক আছে, 51 টাকা ভাগ করে দিয়েছে, আসলে থাক 51 টাকা থাক, পরে আমাদের 3 জনের যোগ হচ্ছে 51 টাকা, না 2 জন, সরি 2 জন, কিন্তু 2 জন আছে মনে হয়, সুমি আর মিম, আর কেউ নেই। এখন দেখেন তো এই হিসাবটা আমরা ঠিক করে করতে পারি কিনা। সুমি, আমি সুমি লিখি, বাংলাটাই লিখি, সুমি মিমের টাকার দ্বিগুণ, মিম গুণ 2, দ্বিগুণের থেকে 3 টাকা কম পেয়েছে, বিয়োগ 3। সুমি সমান মিমের টাকার দ্বিগুণের থেকে 3 কম, কথা কি ঠিক আছে? জি স্যার। তার মানে মিমকে যদি এক্স ধরেন তাহলে আপনার জন্য সুবিধা। তাহলে 2x - 3 সমান সুমিকে ডাইরেক্ট সুমি বের হয়ে যাবে, বা সুমিকে ওয়াই ধরেন তাও হবে, বা ইচ্ছা। আচ্ছা সুমি ধরেন এভাবে, সুমি তো এটা। তাহলে এখন এদের দুইজনে তো 51 টাকা ভাগ করে দিয়েছে। সুমির টাকা কত? 2x - 3, আর মিমের টাকা কত? x। এই দুটা মিলে কত? 51। এটা 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 কত নম্বর? এটা হচ্ছে 5 নম্বর।
এটা 5 নম্বর। ঠিক আছে, ক্লিয়ার? এটা সমাধান করলে এক্স এর মান বের হলেই যা যা চাবে তারা তাই তাই বের স্যার হবে। ইকুয়েশনটা একটু আরেকবার বলবেন স্যার? আচ্ছা, ইকুয়েশনটা আরেকবার বলি, দেখেন মূল কথা কি, ওদের দুজনের মধ্যে 51 টাকা ভাগ করে দিয়েছে না, তার মানে কি সুমি যোগ আর একটাকে মিম, এই দুজন মিলে 51 না? সুমির টাকা কত? জি স্যার, জি স্যার। আমরা সুমির টাকা কি এক্স ধরেছি স্যার? মিমের টাকা এক্স ধরেছি, মিমের টাকা এক্স ধরেছি, মিম হচ্ছে এক্স, তখন সুমি বের হয়ে গেছে 2x - 3, এই জন্য 2x - 3 আর মিম তো এক্স আছে, এই দুটা যোগ করলে 51। ঠিক আছে, স্যার 33 টাকা স্যার। 33 টাকা, 33 টাকা, তাহলে উত্তর যদি 33 হয় তাহলে 33 ইয়ে চলে এসেছে খুব সম্ভবত, হচ্ছে ইয়ে চলে এসেছে, কি বলেন নাম আপনাদের, ওটাকে কি বলে, এই যে সমীকরণের পিডিএফ চলে আসছে, দেখি তো আমি ট্যাক্টলগ দেখি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এই দেখেন 4 নম্বরটা ওর মতো করেছে, সাজেম বিল দেয় 20 টাকা, তাহলে কালামের বিল আমি যে শেষ না পড়েই শুরু করেছিলাম এই জন্য আমার অসুবিধা হয়েছে। হ্যাঁ, 20 টাকায় দেখেন 20 যোগ 20 এর 50%, তখন 30 টাকা একবারে বেড়ে গেছে। আর কালামের বিল এই দেখুন 5 এর 6 অংশ, ওইটাকে ওরা আবার বিল সমান এরকম করে ধরে সুন্দর করে ফেলেছে 36, ওটাকে আবার এন ধরেছে, আলাদা একটা কিছু ধরেছে। হ্যাঁ, যদি আসলে আমার ক্লাস বুঝতে পারেন এই অঙ্কও বুঝতে পারবেন। এই যে মোট 86 টাকা, সুমি এ দেখেন মিমকে এ ধরেছে, আমরা এক্স ধরতেছি, তাহলে সুমি হচ্ছে এই হিসাব করে দিয়েছে, কি সুন্দর করে দিয়েছে, এবং প্রশ্ন মতে আমার মতো করে করেছে, বুঝলাম আমার স্টুডেন্ট তো। তাহলে 6 7 স্যার লেখা 8, অনেক সুন্দর। হ্যাঁ 9 10 11 12 করেনি, 12 স্কিপ আছে, 12 আমি করে দিব, সমস্যা নেই। 14 15 16 17 নেই, 18, ও ওই সমাধানের ওইগুলো মনে হয় করে নাই, 19 24। আচ্ছা, আমি আর দেখছি না, বোঝা গেছে মোটামুটি সবই করে দিয়েছে, মোটামুটি 34টা পৃষ্ঠা আছে, তো এটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি একটু দেখি কি কি মিস আছে, সেগুলো মিস পরে আমি এটা অ্যাড করে শেষের দিকে স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি প্রিন্ট করব নাকি স্যার আমরা আবার করব স্যার? প্রিন্ট করবেন কেন, প্রিন্ট করেন না, আপনারা খাতা অঙ্ক করবেন না, আপনি নোট খাতা বানান, না পারলে এটা দেখে নেন, এটাই হচ্ছে কাজ। প্রিন্ট করে টাকাও নষ্ট হবে, আপনার একদম 100% লস হবে, জি স্যার। একদম 100%। প্রিন্ট দেওয়া মানে, এই জিনিস প্রিন্ট দেওয়া মানে 100% লস। ঠিক আছে, প্রিন্ট দিলে আর অঙ্ক কি আপনি আর নিজে দেখবেন? এই অঙ্ক একবার যদি চোখে পড়ে যায় সমাধান, তাহলে তো নিজে ট্রাই করবেন না, আর নিজে না ট্রাই করলে কি আপনার মানে এই যে আমি যেভাবে চিন্তা করাচ্ছি এই চিন্তাটা তো করতে পারবেন না, চিন্তা করতে পারবেন না। ওকে 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 ওকে, এইবার এটা, কাজের দিন 2 টাকা পাওয়া যায় এবং অনুপস্থিতির দিন 50 পয়সা কাটা যায়, জরিমানা হয়, এই শর্তে কাজ শুরু করেছে এক ব্যক্তি। সেপ্টেম্বর মাসে সে, এইবার তো বিপদ, এটা 80 না 40? 40 কেন বুঝলাম, কারণ এই 50 বাংলায় লিখেছি, মানে এই 2 80 22, এটা তিনটার একটা দেখো আর কি বোঝা যাচ্ছিল না যে এটা বাংলা না ইংলিশ। হ্যাঁ, এটা অনেক লেট হয়ে গেছে, আমাকে 8টার দিকে শেষ করতে গেছিল, প্রাইভেটের কারণে লেট হয়ে গেছে। আচ্ছা, মানে সে ইয়ে দিচ্ছে আর কি, তাকে, আচ্ছা তাকে আমি ধন্যবাদ পরে দিচ্ছি। ওকে, এটা গেল, তাহলে এটা হচ্ছে 40 টাকা। সেপ্টেম্বর মাস কত দিনে? ভাই 30 30-এ তো যাচ্ছে স্যার। 30, 30 days of September if
আচ্ছা, ওকে, তাহলে এখন এই অঙ্কটা কিভাবে করা যায় একটু চিন্তা করে দেন আমাকে। কাজে গেলে 2 টাকা পাবে, না গেলেই 50 পয়সা কাটা যাবে। তাহলে মোট হচ্ছে 30 দিনে 40 টাকা বেতন পেয়েছে। বিষয়টা এরকম, 22 দিন, দেখেন হিসাবটা কিরকম। 22 দিন যদি যায় তাহলে 44 টাকা পাবে। তাহলে যায়নি কয়দিন? 8 দিন। তাহলে 8 দিনে কাটা যাবে কয় টাকা? 4 টাকা। আড়াই। 40 টাকা সে বেতন পেয়েছে, এটা ঠিক আছে না? হিসাব ঠিক আছে, আমি উত্তর দিয়ে হিসাব করে ফেললাম, কিন্তু অঙ্ক কি করে করবো? তাহলে এই কাজটা করেন, ধরি উপস্থিত ছিল x দিন, তাহলে অনুপস্থিত কতদিন ছিল? ঠিক আছে, 30 মাইনাস x। মোট 30 দিন থেকে x দিন বাদ দিলাম। আচ্ছা, জি স্যার। যেদিন এবার কথা হলো যেদিন কাজে গিয়েছে, যেদিন কাজে গিয়েছে সেদিন ক টাকা পেয়েছে? 2 টাকা। মানে তাহলে কাজে মোট x দিন গিয়েছে, 2 টাকা হিসাব করে 2x টাকা পেয়েছে সে। আর যেদিন কাজে যায়নি সেদিন মালিক 50 পয়সা করে কেটে দিয়েছে। এই দুইটা বিয়োগ করলেই হতো আমার টোটাল মাসের বেতন। ক্লিয়ার? আর করা স্যার ওই দরকার? যে যেদিন অনুপস্থিত যেদিন ছিল সেদিন তো স্যার 2 টাকাও তো লস তার। হ্যাঁ, 2 টাকা তো লস হয়েছেই। আমরা তো এটা শুধু কাজের দিনের বেতন ধরেছি, এটা তো আমরা কাজের দিনের আচ্ছা বেতন। আচ্ছা। জি হ্যাঁ, স্যার। যেদিন আসেনি সেদিনে তো 2 টাকা লস ওইভাবে হিসাব তো আর আমরা করলাম না। যেমন ওই যে আমরা বুঝতে যেটা পারছি স্যার। নেগেটিভ মার্কিং এর যে হিসাবটা করি, নেগেটিভ মার্কিং এর হিসাবটা কি করি? দেখেন এই দেখেন আপনি যেটা বলছেন সেটা কি হলো, মানে এই যে তার আসলে 22 দিন, তো 22 দিনে তার আসলে 44 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু তার কষ্টের টাকা থেকেও 4 টাকা বাদ চলে গেল। আপনাদের প্রিলিতে যেটা ঘটে, জি স্যার। 70টা দাগাইছেন, মাগার মাগার দেখা গেল যে ভুল হয়ে গেছে, কয়টা ধরলাম যে 12টা ভুল হয়ে গেছে। তাহলে 70টার জন্য 70 মার্ক আপনি পেয়েছেন, মানে সরি 70টা দাগিয়েছেন আর 12টা ভুল হয়ে গেছে। 70টার জন্য আপনি 70টা ন্যায্য মার্ক পেয়েছেন, কিন্তু এই অকাজের জন্য, এই পাপের কারণে দেখা গেল যে কত কত করে কাটা আপনাদের? 0.25। জি স্যার। মানে 4টায় একটা, তাই তো? তার মানে 3 মার্ক কাটা গেল, আচ্ছা 3। তার মানে তখন 67 হলো। এই অঙ্ক আর এই অঙ্ক কিন্তু একদম সেম জিনিস, সেম কনসেপ্ট। পরীক্ষার হিসাবটা যদি করতে পারে। 58 বিয়োগ 3 হবে না স্যার? ভাই এখানে 0.5 কেন ভাইয়া? যে এটা তো ভাইয়া 50 পয়সা করে কেটেছে, 50 পয়সা মানে হচ্ছে 0.5 টাকা। ও হ্যাঁ। ওর তো পয়সাই কেটেছে, আটানা করে কেটেছে। গেল। এইবার একটি থলিতে 25 পয়সা, 10 পয়সা আর 5 পয়সা, একদম মানধাত্তার আমলের অঙ্ক, মুদ্রা 3, 4 ও 5 অনুপাতে আছে। যদি সবগুলো মিলিয়ে 28 টাকা হয় তাহলে 10 পয়সার মুদ্রা কয়টা আছে? আচ্ছা, যেহেতু অনুপাত আছে, অনুপাত থাকলে না আমাদের একটা সুবিধা আছে। আমরা অনুপাত থাকলে আমরা এভাবে লিখতে পারি যে ধরি 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 এভাবে লিখতে পারি, ধরি অনুপাতের সাধারণ রাশি x। তাহলে অতএব প্রথমটা কি ছিল? 25 পয়সার মুদ্রা। তাহলে অতএব তাহলে 25 পয়সার মুদ্রা, তারপরে কত? 10 পয়সার মুদ্রা আর 5 পয়সার মুদ্রা। তাহলে 25 পয়সার মুদ্রা কয়টা হবে? 2, 3 4 5 স্যার। 3 4 5, তাই না? তাহলে এটা হবে হচ্ছে 3x, এটা হবে 4x, আর এটা হবে 5x। এখানে কিন্তু অবশ্যই টাকা লিখতে হবে, টাকা টাকা। তাহলে মোট মিলে
সরি, টাকা না, টাকা না, টাকা না, টাকা না, তো টি টি টি। কেন সংখ্যা টি? স্যার, কেন টি বলেন তো? কারণ ওখানে সংখ্যা দেয়া আছে স্যার। হ্যাঁ, এ তো পয়সার সংখ্যা দেওয়া আছে, ওরা তো আর টাকার সংখ্যা বলে না, পয়সার সংখ্যা। আচ্ছা, স্যার টাকাই দেয়া আছে 28 টাকা। আর তারপরে টোটাল 28 টাকা দেওয়া আছে। এখন কথা হলো, জি স্যার। আপনার কাছে 3x সংখ্যক 25 পয়সা আছে, তাহলে এটা টাকায় কনভার্ট করলে কত টাকা হবে? 0.25 গুণ করে দিলেই হয়ে যাবে। জি স্যার, এটা ওই যে 25 পয়সা সমান কত টাকা? 0.25 টাকা, ঠিক আছে। ওকে, 4x সংখ্যক 10 পয়সা আছে, তাহলে এবার 10.10 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। আর 5x কে 0.5 দিয়ে গুণ করে সব মিলায় 28 টাকা হবে। এটা সমাধান করলে হয়ে যাবে। দশমিক হিসাব করতে অসুবিধা হবে, দশমিক উঠাই দিবেন, নিচে 100 দিবেন, দশমিক উঠাই দিবেন, নিচে 100 দিবেন, দশমিক উঠাই দিবেন, নিচে 10 দিবেন, দিয়ে মনে হতে পারে একটু কাটাকাটি করে দিবেন। এটা তো প্রথমেই লেখা থাকে স্যার, মানে 25/100, 10/100। হ্যাঁ, হ্যাঁ, এটা তার মানে এরকম 3x/4, 2x/5 আর 5x/2 সমান 28। এই যে এটা আপনার, এবার এটা হচ্ছে আপনার পরিচিত ফরম্যাট চলে আসলো। এবার এখান থেকে আস্তে আস্তে এক্স এর মান বের করবেন। এক্স এর মান বের করার পরে এই জায়গায় বসাই দিলে উত্তর, মানে 4 গুণ করে উত্তর। ঠিক আছে, আপনারা একটু লিখে নিয়েন বা স্ক্রিনশট দিয়ে নিয়েন। হ্যাঁ, আমার সাথে সাথেই অঙ্ক টোটালি করতে যাবেন না, তাহলে মিস হয়ে যাবে, অমিতের মতো। অমিত, এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো, সে যদি একটা কলম বেশি পেত তবে প্রত্যেকটি কলমের মূল্য গড়ে 1 টাকা কমে যেত। আমার মনে হয় এই অঙ্কটা হুবহু পরীক্ষায় আসতে পারে। কেন জানি মনে হচ্ছে এই অঙ্কটা কখনোই আসেনি পরীক্ষায়, মনে হচ্ছে এবার আসতে পারে। ঠিক আছে, এই অঙ্কটা আসতে পারে। তো সুন্দর করে বুঝবেন যে এক ব্যক্তি 240 টাকায় কতগুলো কলম কিনে দেখলো, কলমের মূল্য গড়ে 1 টাকা করে কম পড়তো। আচ্ছা, গড় বের করে জানো কিভাবে? টাকাকে সংখ্যা দিয়ে ভাগ দিই। সংখ্যা। মোট বাই সংখ্যা। মোট মানে 240 টাকা টোটাল টাকা। কয়টা কলম কিনেছে আমরা তো জানিই না, তো এটাই বের করতে বলেছে। হ্যাঁ, দেখেন মানে এটা অঙ্কটা, যতটা নির্দিষ্ট ততটা কম। দেখেন অঙ্কটার উত্তর দিয়ে যদি আমি বোঝাই, 15টা কিনেছে, দেখেন তাহলে 240 কে যদি 15 দিয়ে ভাগ দেন তাহলে কত পাওয়া যায়? 240 কে 15 দিয়ে ভাগ দিলে, আগে একটু আমি বুঝিয়ে নিই অঙ্কটা, তারপরে আমি হচ্ছে অঙ্কে ঢুকতেছি। 240 ভাগ 15, 16 টাকা করে পাচ্ছে না, এক একটা কলমের দাম হচ্ছে 16 টাকা। হুম, কিন্তু উনি তো বলতেছে যদি প্রত্যেকটা কলমের মূল্য গড়ে 1 টাকা করে কম পড়তো, তার মানে কি এখন সে 240 টাকা দিয়ে কিনে সে এখন দেখলো যে এক একটা কলমের দাম পড়েছে 16 টাকা, এখন 1 টাকা করে কম পড়তো মানে কি 15 টাকা না? ঠিক আছে, যদি এবং 15 টাকা হতো এবং একটা কলম বেশি পেত, খেয়াল করেন। বেশি পাইলে 1 টাকা কমতেছে। হ্যাঁ, মানে একটা কলম যদি বেশি পাইতো তাহলে গড়ে 1 টাকা কমে যেত। তার মানে আবারও সেই এবার একটা কলম বেশি হয়ে গেল 16 টাকা, 16টি কলম, তাহলে মোট সে আবার সে 240 হয়ে গেল, মোট টাকা ঠিক থাকলো। তার হিসাবটা এরকম, যদি আমি 1 টাকা কম পড়তো গড়ে, তাহলে একটা কলম বেশি পেতাম। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এটা কত নম্বর? 9 নম্বর। 9 নম্বরটা ফ্রেশ অঙ্ক দেখায়, একটু দেখি করেছে কিনা, করার কথা।
8 নাম্বার স্যার। 8 নম্বরটা এই দেখো, ও আবার জেড সংখ্যক ধরেছে, জেড সংখ্যক কলম কিনেছিল এত টাকায়, তাহলে একটা কলমের দাম কত হবে? জেড দিয়ে ভাগ, ডেফিনেটলি জেড দিয়ে ভাগ। আর আমি যেটা দেখালাম যে গড়, গড় সমান মোট ভাগ সংখ্যা, তো মোট হচ্ছে 240 আর সংখ্যা হচ্ছে এটা, একই কথা ও যেটা করেছে। এখন ও আবার ওরা বলেছে যদি একটা বেশি পেতাম, আগে আগে জেড কিনেছে এখন এন, এখন এক বেশি, সংখ্যক কলম কিনলে প্রত্যেকটা কলমের দাম কত, তো ওই 240কেই এখন নতুন সংখ্যা দিয়ে ভাগ, বেশি সংখ্যা দিয়ে ভাগ। এইবার তাহলে দেখেন এইটা হচ্ছে আগের দাম আর এটা হচ্ছে নতুন দাম, এই দুই দামের পার্থক্য কত? 1 টাকা না? জি স্যার, বড়টা বিয়োগ ছোটটা সমান 1। বড়টা বিয়োগ ছোটটা সমান 1। ও ওর মতো সাজিয়েছে, এইটা ও কিভাবে সাজিয়েছে যে এটা হচ্ছে নতুন দামটা পুরাতন দামের থেকে 1 টাকা কমে গেল, হ্যাঁ এটা সাজিয়েছে ও। এই দেখেন ভাইয়া আপনার মতো করে একটু সাজায় দেন ভাইয়া, ভালো লাগে না এটা। আমার মতো করে সাজাই দিব? হ্যাঁ, ওই যে গড় দিয়ে যেভাবে করছেন ওভাবে সাজায় দেন। এই ওইটা আর এটা তো একই, আমি একটু ধরাই দিই না কেন, একই তো, এটাই লিখবেন, ক্রয় মূল্য এটাই লেখেন না কেন? আমি তো এটাই লিখবো, আমি যে লিখতে যাবো এটাই লিখবো, খেয়াল আপনি এত বুঝতে পারতেছেন না, দেখেন আর একবার চিন্তা করাই আপনার। দেখেন আমি বললাম যে মোট হচ্ছে 240 টাকা এবং কিনেছে কয়টা? এক্স টাকা, তাহলে গড় দাম কত? এত টাকা, ঠিক আছে? পরের বার সে একটা কলম বেশি নিয়েছে, সে দাম তাহলে এখন এত টাকা। পরের বার তার মানে নতুন, আমি এখানে লিখি নতুন দাম, ঠিক আছে? নতুন দামের গড় এত টাকা। তাহলে এবার বলেন শর্ত মতে কি করব? ওরা তো বলে দিয়েছে আমাদেরকে, দেখেন ওরা খুব সুন্দর করে বলে দিয়েছে যে যদি একটা কলম বেশি পড়তো তবে প্রত্যেক কলমের মূল্য গড়ে 1 টাকা কম পড়তো, প্রত্যেক কলমের মূল্য গড়ে 1 টাকা কম পড়তো। তার মানে এই গড় আর এই গড় তাহলে কি ইয়ে হয়ে যাবে না? কোনটা বেশি বলেন তো? বেশি কোনটা? প্রথমটা। প্রথমটা, হ্যাঁ, x+1, এইটা, এই হয়ে গেল, এই সমাধান করলেই হয়ে যাবে। ও তাই করেছে, ও তাই করেছে, দেখেন ও হচ্ছে কি করেছে, 240টা নতুনটা আগেরটার থেকে 1 টাকা কম, একই কথা না? আমি দুটার পার্থক্য 1 টাকা আর নতুনটা আগেরটা থেকে 1 টাকা কম, একই কথা। বরঞ্চ এই করেছে কি একদম যা বলেছে তাই করেছে, যে টাকাটা পাওয়া যেত মানে একটা কলম বেশি পেলে গড় দাম যা হতো তা পূর্বে গড় দামের থেকে 1 টাকা কম। রাশেদা হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। দেখেন আমি যা বললাম এও তাই করেছে। ওকে গেল। 9 নম্বরটা একদম সেম টাইপ অঙ্ক, এটা আমি আর দেখালাম না, একদম একই রকম। 10 নম্বরটা কি বলতেছে? একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেককে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দিয়েছে। ধরেন এক্স জন পড়ে, ধরেন ছাত্রছাত্রী পড়ে হচ্ছে এক্স জন, ছাত্রছাত্রী হচ্ছে এক্স জন। আচ্ছা বলেন তো এবার চাঁদা কত টাকা? x স্কয়ার স্যার। মান লাগাও, 30 না তো, তত পয়সা, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি দিয়েছে। যতজন পড়ে প্রত্যেকে তত পয়সার থেকে দিয়েছে স্যার 25 পয়সা, একটা আমি 30 লিখেছি, ওটা 25 পয়সা, 25 পয়সা চাঁদার পরিমাণ আমরা পয়সা হিসাব করছি, তাহলে দেখেন কেমন লাগে। এই লাইনটা বোঝা গেছে কিনা বলেন? মনে করেন বিষয়টা এরকম, 50 জন
মনে করেন 50 জন আমাদের স্টুডেন্ট আছে, তাহলে এক একজনের চাঁদা কত হবে? 50 যোগ 25, তার মানে হচ্ছে 75 পয়সা। এই হচ্ছে হিসাব। আচ্ছা, এই জায়গাটা যদি বোঝা যায় তাহলে মনে হয় এই জায়গাটাও বোঝা যাবে। ঠিক আছে, এখন মোট চাঁদা স্যার এক্স দিয়ে গুণ দিলে তো। হ্যাঁ, তাহলে মোট চাঁদা কত? মোট চাঁদা এক একজন into কত x plus জন আর এক একটা কত পয়সা। এখানে কিন্তু পয়সা বেরোলো, মোট চাঁদা। আমি মোট চাঁদা উঠেছে কত টাকা, ওরা 75 টাকা লিখেছে, আমি কিন্তু 75 টাকা লিখতে পারবো না, আমাকে পয়সা সমান পয়সা লিখতে হবে। এই পাশে যেহেতু পয়সা বের হয়ে গেছে, এই পাশে পয়সা লিখতে হবে। ঠিক আছে, এবার এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এটা মিডিল টার্ম করে ক্যালকুলেশন করতে হবে। -7500 ইকুয়াল টু 0, এটা মিডল টার্ম করে হয় অথবা করে এক্স এর মান বের করতে হবে। এই কিভাবে লিখছেন এটা ভাইয়া, মানে এই সমীকরণটা কি ছিল? এই আমি আবার এখানে ফিরে আসি। 75 পয়সা করে চাঁদা উঠেছে, এক একজন দিয়েছে, আর মোট 50 জন আছে, তাহলে মোট চাঁদা কত কিভাবে বের করবেন? গুণ করে। হ্যাঁ, এটাও তাই করেছি, এটা জোন আর এটা টাকা চাঁদা, জোন আর চাঁদা গুণ দিয়ে মোট টাকা পেয়ে গেছি। কিন্তু ওরা তো 75 টাকা দিয়েছে, আর আমার এটা যে পয়সা, এটা যে পয়সা, এই জন্য এটাকেও পয়সা বানাতে হয়েছে। ঠিক আছে, গেল। এই অঙ্কটা দেখেন, 4 কিলোমিটার পার ঘন্টা বেগে চললে, না এই অঙ্কটা থাক এখন, এই অঙ্কটা সময় আছে, এই অঙ্কটা আর একটা সময় করবো, মানে আর একটা চ্যাপ্টারের সাথে হয়ে যাবে অটোমেটিক, এটা এখন আর ধরলাম না, ওইটা এখন আর ধরলাম না। আজকে মাত্র 14 পর্যন্ত হলো। আচ্ছা হোক, চলুক, অঙ্কগুলা শেখাটা জরুরি। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, অতিরিক্ত মাত্রায় ইম্পর্টেন্ট, ডাইরেক্ট পরীক্ষায় চলে আসতে পারে। এই যেগুলা যখন যা বলি একটু মাথায় রেখেন, ঠিক আছে, ডাইরেক্ট পরীক্ষায় চলে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে। আচ্ছা, এখন যদি ওই বেঞ্চে ছাত্র সংখ্যা চাচ্ছে, এটা দুইটা অঙ্ক আছে, ছাত্র সংখ্যাও চাই, বেঞ্চ সংখ্যাও চাই। তো ছাত্র সংখ্যা চাচ্ছে, ধরেন ছাত্র সংখ্যা এক্স, ছাত্র সংখ্যা এক্স। এখন আমাকে বলেন তো এই হিসাবটা আমরা কিরকম করে করবো? তাহলে ছাত্র সংখ্যা যদি এক্স হয়, তাহলে বেঞ্চ সংখ্যা কত হবে? প্রতি বেঞ্চে 4 জন করে বসার পরেও 3টা বেঞ্চ খালি আছে, এই হিসাবটা কিভাবে করবো? আচ্ছা, আমি যদি স্যার x বাই x ভাগ 4 যোগ হচ্ছে 3। হ্যাঁ, আমি যদি এরকম করে দিই, দেখেন যে মনে করেন স্টুডেন্ট আছে 60 জন, ঠিক আছে, এবার আমি বললাম এক এক বেঞ্চে 4 জন করে বসেছে, হ্যাঁ, দিয়ে বললাম এবার বলেন বেঞ্চ সংখ্যা কত, তখন কি করবেন? 60 জন স্যার। 60 জন, আমি বললাম যে টোটাল স্টুডেন্ট আমার 60 জন, এক এক বেঞ্চে এটা লিখে দিলাম পার বেঞ্চ, এক এক বেঞ্চে 4 জন করে বসেছে, তাহলে মোট বেঞ্চ কয়টা আছে ক্লাসে? ভাগ 15 স্যার, 15। 15টি, কারোর কোনো সমস্যা? আচ্ছা, আমি যদি আরেকটু বলতাম 60 জন আছে, এক এক বেঞ্চে 4 জন করে বসেও 3খানা বেঞ্চ খালি আছে, তাহলে বেঞ্চ কটা? 18 স্যার। 18। 15 মানে 60 বাই 4 যোগ 3। 60 এর জায়গায় যদি এখন এক্স বলে দেই, তাহলে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না।
ক্লিয়ার? মানে আমরা 60 ধরে যদি করতে পারি তাহলে এক্স থাকলে এক্স হবে, ব্যাস, আর কিছু না, কারণ আমরা ছাত্র সংখ্যা করা জানি না। প্রথম শর্ত আমরা ঢোকায় ফেলেছি। আচ্ছা, এবার দ্বিতীয় শর্ত ঢোকাবো, ঠিক আছে? কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন দাঁড়িয়ে থাকে, এটা অস্বাভাবিক না? তার এক বেঞ্চে কম করে বসাই দিচ্ছে, এবার 6 জন বসতেই পারলো না। তাহলে এবার বলেন তো, তাহলে বেঞ্চ সংখ্যা কত ওখানে? হিসাবটা কিরকম ওরা বলেছে, কিন্তু প্রত্যেকটা বেঞ্চে যদি 3 জন করে বসে, 3 জন করে যদি বসে, তাহলে 6 জন বসার জায়গা পায় না। এবার বলেন বেঞ্চ কত? ভাই x minus 6 divided by 3 হবে। স্যার ওখানে ছাত্রের ওখানে যোগ করতে হবে 6। এবার তাহলে এবার হিসাব নিকাশ আবার বা ইয়েতে নিয়ে আসি, বাস্তব হিসাবে নিয়ে আসি। মনে করেন 66 জন স্টুডেন্ট আছে এখন। এবার মনে করেন এই ক্লাসে 66 জন স্টুডেন্ট আছে। আচ্ছা, এক এক বেঞ্চে আপনি 66 না 62 ধরি, হ্যাঁ, দিয়ে এবার বলে দিলাম 62 জন স্টুডেন্ট আছে, এক বেঞ্চে আপনি 3 জন করে বসিয়েছেন। 3 জন করে বসিয়েছেন। এবার আপনার কি মনে হয় কয়জন বসতে পাবে না? কতজন বসতে পারবে না? 2 জন স্যার, 3 করে 60। তার মানে বেঞ্চ কটা আছে? বেঞ্চ সংখ্যা বেঞ্চ কটা আছে? 20টা। 20টা। আর 2 জন দাঁড়িয়ে আছে। আর 2 জন ওই স্টুডেন্টের জায়গায় যোগ করতে হবে স্যার। 2 জন দাঁড়িয়ে আছে, দেখেন, তাহলে 2 জন দাঁড়িয়ে আছে। দেখেন, এটা হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে বসলো, এটা হচ্ছে দাঁড়িয়ে আছে। তাহলে বেঞ্চ কত? হিসাব করে দিলেন 20 জন। কিভাবে এই হিসাবটা করেছেন? নিশ্চয়ই 62 থেকে 2 বিয়োগ করে তারপরে যতজন বসেছে সেটা ভাবে করেছেন। কেন 2 বিয়োগ করলেন? আরে যারা দাঁড়িয়েছে তারা তো বেঞ্চেই বসে নাই, তাহলে তাদেরকে আমি ভাগ দিয়ে বেঞ্চ সংখ্যা বের করতে পারবো? বলেন তো, যারা দাঁড়িয়ে আছে তারা তো বেঞ্চেই বসে নাই, 2 লিখছি কেন? কতজন বসতে পারেনি? 6 জন বসতে পারেনি, তাহলে ওই 6টাই বাদ দিয়ে দিব। এবার এক বেঞ্চে 3 জন করে বসাইছে, এই হচ্ছে বেঞ্চ সংখ্যা। কে বুঝলেন না? জি স্যার, বুঝেছি স্যার। তাহলে এখন এটা তো একই ক্লাসের ঘটনা, তাই না? এটাও যে ক্লাসের ঘটনা, এটাও সেই ক্লাসের ঘটনা। তাহলে একই ক্লাসে ঘটনা কিন্তু আমরা 2 রকম করে ব্যাখ্যা করেছি, আমাদের 2 রকম করে ব্যাখ্যা করা আছে। তাহলে 2 ক্লাসেই তো বেঞ্চ তাহলে তো একই হওয়ার কথা নাকি? জি স্যার, বেঞ্চ পরিবর্তন হবে না, স্টুডেন্ট চেঞ্জ হবে। এই হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনটা লিখে নিন। এই আমার মতো করে এম করে লিখে নিন। সপ্তমতে এখান থেকে এক্স এর মান বের করলে ডাইরেক্ট ছাত্র বের হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটাই ছাত্র না চেয়ে যদি বেঞ্চ চাইতো? কিছুই না, আপনি একদম হুবহু এই পর্যন্ত করে এক্স এর মান বের করে এক্স এর মানটা বসায় দিতেন, ব্যাস শেষ। এক্স এর মানটা স্যার বেঞ্চের যেমন এক্স এর মান কত? 60 জন বের হচ্ছে, তাহলে হচ্ছে আপনি কি করবেন, এই 60 জন বের হবে, তাহলে বেঞ্চ কটা হবে? বেঞ্চ হবে হচ্ছে 60 যোগ 4 যোগ 3, তার মানে কত হলো? 15 আর 3 18। তাহলে ওই ধরাটা ঠিক ছিল, 18টা বেঞ্চ আছে, 60 জন স্টুডেন্ট, এবং 60 জন ধরাও ঠিক আছে। আমার আন্দাজেই ধরেছিলাম, আমি এটা দেখে ধরিনি, আন্দাজেই ধরেছিলাম। এই অঙ্কটা অলরেডি একবার পরীক্ষায় এসেছে, আমার ধারণা আর আসবে না। আপনারা নিজেরা ট্রাই করেন, না পারলে আমি করব না, ঠিক আছে? আমার ধারণা আর আসবে না, তারপরেও ভালোই তো আছে না? হ্যাঁ, এসেছে না একবার? দোয়া করো, সামনে তো রিটেন ভাইবা সবই বাকি, যেন ভালো করতে পারি। আচ্ছা, আমার সাথে কথা বলছে না? হ্যাঁ, কথা হয় না। ওয়াসিম মিউট করো ভাইয়া।
থাক থাক, বলতে হবে না, কাউ এই কথাটা বলবেন না আপনারা। হ্যাঁ, আমি করে দিই, আমি দেখতে পাই তো, আমি মিউট করে দিই ম্যাক্সিমাম সময়। আপনারা বললে আবার খারাপ দেখেন। যখন দেখবেন যে আমি করছি না তখন বলবেন। ওকে, এবার হচ্ছে 15 নম্বর। 15 নম্বরটা অঙ্ক শেখার জন্য ঠিক আছে, কিন্তু অঙ্কটা আসার চান্স আমার মনে হয় নেই। এবং এই অঙ্কটা আপনারা মানে যদি বাস্তব জীবনের সাথে মিলান দেখবেন যে হয়েও গেছে। যে 5700 টাকা একটা বাস ভাড়া করা হয়েছে বনভোজনে যাওয়ার জন্য। শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া দেবে, স্বাভাবিক। কিন্তু ভেজাল পাকাইছে 5 জন যাত্রী যায়নি, ওই দিন আসেনি আর। ঠিক আছে, বাস ভাড়া করা শেষ, কিন্তু ওরা এখন বলছে আমি আর যাবো না, পেট খারাপ। তো এখন তাহলে মাথা পিছু ভাড়া 3 টাকা বেড়ে গেল। আচ্ছা, তো ধরেন একজন, আমরা ধরলাম একজন যাবার কথা, ঠিক আছে, একজন যাবার কথা। তাহলে এখন মাথা পিছু ভাড়া তাহলে কত টাকা করে পড়বে? ভাগ এক্স। ভাগ X। এটা পড়ার কথা। আমরা জানি যে আমরা একটা এস্টিমেট করেছি, বাজেট করেছি যে আমাদের এক একজনের ভাড়া পড়বে এত টাকা করে। কিন্তু শেষমেশ কিছু বদমাইশ গেল না, 5 জন যায়নি। তাহলে এখন ওই 5 জন বাদ দিয়ে ভাগ দিতে হবে। এবার ভাড়ার টাকা বেশি হয়ে যাবে না? জি স্যার, এই 3 কয় টাকা বেশি হবে? ওরা বলে দিয়েছে 3 টাকা বেশি হবে। ঠিক আছে, তাহলে এবার ইকুয়েশনটা কিরকম হবে? 5700 x - 5 থেকে 5700 x সমান 3 টাকা বেশি। এই যে এটা হচ্ছে নতুন ভাড়া, এটা এস্টিমেটেড ভাড়া। নতুন ভাড়াটা ওই যে বেশি দেওয়া লেগেছে যেহেতু 5 জন যায় নাই, আর এটা আগের ভাড়া, বিয়োগ করলে 3 টাকা বেশি হয়েছে, জন্য 3। এবার এটা সমাধান যদি করতে পারেন তাহলে হবে, আর যদি না পারেন তাহলে হবে না। সহজ সব। ও, বাসে কতজন যাত্রী গিয়েছিল, এটা কিন্তু এক্স এর মান খুব সম্ভবত 100 বের হবে। 100টা উত্তর না। আমরা এক্স ধরেছি কতজন যাওয়ার কথা ছিল, গিয়েছে কতজন? 5 জন কম গিয়েছে না, তাহলে 95 হচ্ছে উত্তর। আচ্ছা শোনেন, আমি 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 আজকে আর পড়াচ্ছি না, কিন্তু এই অঙ্ক আমি এখন যেভাবে পড়াচ্ছি এভাবে ছাড়া আমি পড়াবো না। ঠিক আছে, আমার নিজেরও শান্তি হবে না, আপনাদেরও লাভ হবে না। এই জন্য আপনাদেরকে এক্সট্রা টাইম দিতে হবে। এক্সট্রা টাইম কবে দিবেন? এক্সট্রা টাইম রবিবারে শিডিউল টাইম আছে, সোমবারও আপনারা পড়বেন। ঠিক আছে, সোমবারটা এক্সট্রা, তাহলে আমি এটা কভার করে ফেলতে পারবো। তার মানে বিষয়টা এরকম, রবিবারে আমি 16 নম্বর থেকে পড়ানো শুরু করব। রবিবারে 16 নম্বর থেকে পড়া শুরু করব, তাহলে হয়তো বা রবিবারে শেষ করে ফেলতে পারবো, সোমবারে আবার নতুন টপিক ধরবো। ঠিক আছে, তাহলে আপনাদের জি স্যার। হোমওয়ার্কের মধ্যে পড়লো 15 পর্যন্ত। বাকিগুলাতে আমার তো এত সময় লাগবে না। দেখেন লাস্ট মনে হয় 1 ঘন্টারও কম সময়ে আমরা 15টা অঙ্ক বুঝাইতে পেরেছি। ঠিক আছে, অঙ্ক করিনি, বুঝাইতে পেরেছি। আর বাকিগুলা আপনাদের আগামী দিন কম সময়ে হয়ে যাবে, আশা করি যথেষ্ট কম সময় হয়ে যাবে, কারণ আজকে প্রাথমিক জ্ঞানে বেশি সময় চলে গেছে। আবার ওটা না দিলেও হবে না। এই আর কি, মানে আসলে রিভিশন কোর্স পুরোপুরি রিভিশনও না, পড়তে তো হবেই, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে যাবার আগে আবার শেষ কথা আর একবার, যে আপনারা আপনাদের পেমেন্ট যারা ক্লিয়ার করেন নাই তারা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, অথবা কনফার্ম করবেন যে স্যার আমি 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে দিব। ঠিক আছে, তাকে আমি গ্রুপ থেকে রিমুভ করব না, না হলে হয়তো বা কালকে গ্রুপ থেকে রিমুভ করে দিব। ঠিক আছে, যারা কোনো সার শব্দ করবেন না। ঠিক আছে, ওকে, জি তাহলে স্যার, আজকের মতো ঠিক আছে স্যার। এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।